আহ, একটু শুধু জানাবে যে ওয়েদার ক্লিয়ারলি অডিবল অর নট। স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ। লেটস স্টার্ট। তো অ্যাজ পার আই রিমেম্বার, তোমাদের লাস্ট দিন আমি ক্যানোনিক্যাল কভার করিয়েছিলাম। মিনিমাল কভারও যেটাকে বলা হয়। এবার সেখান থেকে একটা বাড়ি কাজ দিয়েছিলাম, গ্রুপে দেখলাম মাত্র দুজন দিয়েছে। বাকি দুজন কেন দেয়নি? গ্রুপে রাখবে, হ্যাঁ, হোমওয়ার্কগুলো। তো এটা দিয়েছিলাম আমি। সার্টেন ডাউটস আর দেয়ার। এখানটায় এই ডিপেন্ডেন্সিগুলো দেওয়া রয়েছে। আমাদের যদি মিনিমাল কভার বার করতে হয় তাহলে দেখতে হবে রিডান্ডেন্সি কোথায় আছে আর কোথায় নেই। তো সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা ব্রেক করব। বাট ব্রেক করার ক্ষেত্রে যেটা আমরা যে এক্সাম্পলটা করেছিলাম ওখানটায় কিছু সার্টেন ডিপেন্ডেন্সি ছিল, যেমন ধরো কথার কথা বলছি, এক্স থেকে হচ্ছিল ওয়াই অ্যান্ড জেড। তো এটাকে আমরা ব্রেক করেছিলাম কিরমভাবে, এরকম করেছিলাম যে এক্স থেকে ওয়াই অ্যান্ড এক্স থেকে জেড। বাট যদি এখানটা খেয়াল করে দেখো, রাইট হ্যান্ড সাইডটা খেয়াল করো, কোনোটাতেই কিন্তু মাল্টিপল নেই। তো যেহেতু মাল্টিপল নেই, তাই আমাদের ব্রেক করার কোনো প্রয়োজনীয়তাও নেই। ঠিক আছে, তাই আমাদের ব্রেক করার কোনো দরকার পড়ছে না। সো উই ক্যান ডিরেক্টলি গো টু দ্য নেক্সট স্টেপ। সেটা হচ্ছে আমরা দেখবো কোথায় কোথায় আননেসেসারি ডিপেন্ডেন্সি প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে, ফর অ্যান এক্সাম্পল, যেমন আমি দেখতে পাচ্ছি প্রথম ডিপেন্ডেন্সিটা হচ্ছে এ থেকে বি। তো সবার আগে আমরা এর নর্মাল ক্লোজারটা বার করছি। আচ্ছা, আমি নর্মাল ক্লোজারগুলোকে আগে বার করে নিচ্ছি। ঠিক আছে, তারপর উইথ ডিপেন্ডেন্সি অ্যান্ড উইদাউট ডিপেন্ডেন্সি বার করব। তো এর নর্মাল ডিপেন্ডেন্সি, সরি, এর নর্মাল ক্লোজার হচ্ছে এ জানা থাকলে এ জানতে পারবো, এ জানা থাকলে বি জানতে পারবো। অ্যাকর্ডিং টু দিস, বি জানা থাকলে আমরা সিটাও জানতে পারবো। তো তিনটেই তো আমার প্যারামিটার। তো তিনটে প্যারামিটারই আমি জানতে পেরে গেছি। তার মানে এ কিন্তু একটা পোটেনশিয়াল প্রাইমারি কি, কারণ ওটা দিয়ে কিন্তু আমরা সবকটা অ্যাট্রিবিউটকেই আইডেন্টিফাই করতে পারছি। আর তো আর ডিপেন্ডেন্সি আমার চেক করার দরকারই নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে বি। লেটস ফাইন্ড আউট দ্য ক্লোজার অফ বি উইথ অল দ্য ডিপেন্ডেন্সিস উই হ্যাভ। বি জানা থাকলে বি জানবো, অ্যান্ড বি জানা থাকলে সি জানতে পারবো অ্যাকর্ডিং টু দিস ডিপেন্ডেন্সি। বাট আই ডোন্ট থিঙ্ক এনি আদার ইনফরমেশন ক্যান বি গ্যাদার্ড উইথ দ্য হেল্প অফ দিস ডিপেন্ডেন্সি। নো, only this. ফাইন। দেন আচ্ছা, এর ক্লোজার অলরেডি আমরা বার করে নিয়েছি, তাই বার করার কোনো দরকার নেই। লেটস ক্যালকুলেট দ্য ক্লোজার অফ এ বি। The closure of AB will be, if we know the value of AB, we can know the value of AB. আচ্ছা, AB জানা থাকলে according to this, we can calculate the value of C also. I mean, determine the value of C also. So A, B, and C, right? So AB is also a key, but it's a candidate key, right? Composite, or I can say candidate key. Candidate key মধ্যে এটা অ্যাকচুয়ালি এবি ইজ এ সুপার কি, যার মধ্যে এ হচ্ছে একটা ক্যান্ডিডেট কি। এগুলো নিয়ে আগে আমরা আলোচনা করা আছে। তো এবি ক্লোজার একবার বার করা হয়ে গেছে, তাই সেকেন্ড টাইম আর বার করার দরকার নেই। লাস্ট হচ্ছে এসি। তো চলো এসি ক্লোজার বার করি। এ জানা থাকলে সি জানা থাকলে, আচ্ছা, এসি জানা থাকলে বি জানতে পারবো, এখান থেকেই দেখতে পাচ্ছি। তো ফাইনালি উইচ ইজ গেটিং দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড সি। তাহলে আমরা বলতে পারি এখানটায়, অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, বি বাদে এ, এ বি, আই হোপ না নট কভারিং, কভার করে দিচ্ছি। হুম। তো বি বাদে বাকিগুলো কোনটা কোনটা? বি বাদে তোমার, বি বাদে এ, এ বি অ্যান্ড এসি, এই তিনটেই কিন্তু পোটেনশিয়াল সুপার কি। ঠিক আছে, আর তার মধ্যে ক্যান্ডিডেট কি কোনটা হবে? ডেফিনেটলি এ ইজ গোয়িং টু বি দ্য ক্যান্ডিডেট কি, কারণ দ্যাট ইজ হোল্ডিং দ্য মিনিমাম ইনফরমেশন। ঠিক আছে, নট মিনিমাম ইনফরমেশন, মানে ইট রিকোয়ার্স দ্য মিনিমাম ইনফরমেশন, অনলি এ ইউজ করি আমরা বাকি সবকটা পেয়ে যাচ্ছি। বাট এবার আমাদের তো এটা তো আমাদের চেক করার কথা নয় যেখানে কোনটা সুপার কি কোনটা ক্যান্ডিডেট কি। আমরা এখানে বার করতে এসেছি কোথায় ফাংশনাল ডিপেন্ডেন্সি রিডান্ডেন্সি রয়েছে। তো চলো এক কাজ করা যাক, প্রথমে ধরে নিচ্ছি যে এইটাকে আমরা বাদ দিয়ে দেখার চেষ্টা করব যে এ ডিপেন্ডেন্সি বি, মানে এ আর বি, এইটা ছাড়াও আমরা এর ক্লোজার এবিসি পাচ্ছি কি না। যদি পাই তাহলে ওটা দরকার নেই। লেটস ফাইন্ড আউট। So the closure of A will be without this first dependency. It will be, see, if we know the value of A, according to this dependency, A জানা থাকলে আমরা C জানতে পারি। ওকে, আর A and C জানা থাকলে আমরা জানতে পারি হচ্ছে B। তার মানে কিন্তু আমরা প্রথম ডিপেন্ডেন্সিটা ছাড়াও ছাড়াও কিন্তু আমরা A ক্লোজার সেমই পাচ্ছি, তাহলে ওটার কোনো দরকার নেই। ওকে, নাও লেটস চেক ফর দিস সেকেন্ড ডিপেন্ডেন্সি। সেকেন্ড ডিপেন্ডেন্সিটা আমরা দেখতে পাচ্ছি বি অ্যারো সি দেওয়া রয়েছে। আচ্ছা, তো যদি ওটা ছাড়া আমরা বি এর ক্লোজার বার করি, একটা ডাউট,
সেটা একটু বলে রাখি। সেটা হচ্ছে যেমন ধরো এই যে এটা আমি ক্রস করে দিয়েছি অলরেডি, ঠিক আছে? তো ক্রস করে দিয়েছি মানে উই আর নট গোয়িং টু পুট দিস ইন দ্য সেকেন্ড ফ্রেম। সেকেন্ড ফ্রেম ওটাকে আমরা রাখবো না। তো সেকেন্ড ফ্রেমে যদি ওটাকে আমি না রাখি তাহলে ডিপেন্ডেন্সি চেক করার সময় ওর দিকে আর তাকাবে না, ঠিক আছে? তো তার মানে যা দেখার এবার এগুলোকে দেখে করতে হবে, ওকে? তো দেখা যাক যে এইটা ছাড়া ঠিকঠাক বি এর ক্লোজার পাচ্ছে কিনা। তো বি এর নর্মাল ক্লোজার হচ্ছে বি এন্ড সি। তো এটা ছাড়া কিন্তু বি এর ক্লোজার শুধু বি পাওয়া যাচ্ছে, সিটার ইনফরমেশন কিন্তু কোনো জায়গা থেকেই পাওয়া যাচ্ছে না। So as we are not getting the information of C, this dependency is required. We cannot avoid this. Okay. Now let's check the dependency of this one, A arrow C. এবার দেখো একটা প্রবলেম হচ্ছে এখানটায়। যদি বাই চান্স আমাদের এটা মনে হয়, লিসেন টু ভেরি কেয়ারফুলি, যদি আমাদের এটা মনে হয় যে আহ, প্রথমটা যেহেতু ক্রস মেরে দিয়েছি, এবার ধরো ক্রস মারা সত্ত্বেও ইউ আর কনসিডারিং দ্যাট ওয়ান। কেন? কারণ তোমার মনে হতে পারে যে নাও উই আর চেকিং ফর দিস ডিপেন্ডেন্সি, তাহলে এখন এটাকে আমরা ইনক্লুড করব না। যখন তুমি এটাকে অলরেডি কেটে দিয়ে এসছো একবার, তার মানে ওটাকে তুমি বাদ দিয়ে দিয়েছো। আর ওটাকে বাদ দিয়ে দেওয়া মানে কিন্তু তুমি ওটাকে আর দেখবে না, ঠিক আছে? যদি তুমি ওটাকে দেখো তাহলে কি প্রবলেম হবে জানো? সাপোজ ইউ আর কনসিডারিং দিস অলসো, তাহলে কি প্রবলেম হবে দেখো। এর ক্লোজার বার করছি আমি উইদাউট দিস ডিপেন্ডেন্সি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এ জানা থাকলে এ জানি, আর অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ডিপেন্ডেন্সি যেটাকে আমরা কেটে দিয়েছিলাম, এ জানা থাকলে বি জানি, এ বি জানা থাকলে সি জানি। তাহলে তো সেই অনুযায়ী এই ডিপেন্ডেন্সিটারও আর কোনো দরকার নেই, তাই তো? তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, নেক্সট ফ্রেমে যখন তুমি দেখে ফাইনালি লিখবে, তুমি ওই প্রথম ডিপেন্ডেন্সিটা আর থার্ড ডিপেন্ডেন্সি দুটোর একটাও লিখবে না। এর ফলে কি হবে, আর যদি তুমি চেক করো তো যদি দুটো ডিপেন্ডেন্সি আমি না লিখি তাহলে সত্যি কি আমাদের এ ক্লোজারটা এ বি সি বেরোচ্ছে? ধরো ফার্স্টেরটা থার্ডেরটা মানে এটাও নিচ্ছি না আর এটাও নিচ্ছি না, তাহলে দেখো তো এর ক্লোজার কি বেরোচ্ছে। এ জানা থাকলে শুধু এই জানতে পারছো, বি সি কোথা থেকে পাচ্ছ না কিন্তু। তার মানে ওই দুটোকেই তুমি আরামসে কেটে দেবে, এটা কিন্তু হতে পারে না। যে আগেরটা যেটা অলরেডি একবার কেটে এসছো, ডোন্ট কনসিডার দ্যাট ওয়ান, ঠিক আছে? ওটাকে ভুলে যাও, ওগুলোকে ছাড়া দেখার চেষ্টা করো। তাহলে খেয়াল করে দেখো ওইটা মানে যদি এইটাকে আমরা না দেখি তাহলে কিন্তু এই ডিপেন্ডেন্সিটা কিন্তু থাকতেই হচ্ছে, নইলে কিন্তু এই ক্লোজারটা পাওয়া যাচ্ছে না, শুধু এর ইনফরমেশন পাচ্ছিলাম। তার মানে দিস ইজ রিকোয়ার্ড, উই ক্যানট অ্যাভয়েড দ্যাট, ওকে? আচ্ছা, নেক্সট ওয়ান। এবার আমরা তার এবার আমরা তার পরেরটা চেক করবো। তার পরেরটা কি, এ বি অ্যারো বি। তো এ বি ক্লোজার বার করি চলো। এ বি ক্লোজার অলরেডি আমরা বার করেছি, বাট এবার আমরা এটা এটা ছাড়া বার করব। এটা ছাড়া যদি আমরা বার করি তাহলে এ বির ক্লোজার হবে হচ্ছে এ আর বি, তো জানাই থাকছে। আর অ্যাকর্ডিং টু দিস ডিপেন্ডেন্সি বি জানা থাকলে আমরা সিটাও জানতে পারছি। তার মানে এটা আমাদের দরকার নেই কিন্তু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ান, এ বি অ্যারো সি, ঠিক আছে? লেটস ফাইন্ড আউট ফর দিস ওয়ান, এ বি অ্যারো সি। যদি আমরা এটাও দেখি, এ বির ক্লোজার যদি বার করি, এ জানা আছে বি জানা আছে, এগেন অ্যাকর্ডিং টু দিস ডিপেন্ডেন্সি বি জানা থাকলে সি জানতে পেরে যাই, তাহলে এটাও কিন্তু আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে? লাস্ট ওয়ান হচ্ছে এসি অ্যারো বি। আচ্ছা, তাহলে এসির ক্লোজার বার করি উইদাউট দিস ডিপেন্ডেন্সি। তো এ জানা আছে, সি জানা আছে, অ্যান্ড বাট এ আর সি জানা থাকলে, এ জানা থাকলে বি জানার কিন্তু কোনো উপায় নেই, কারণ প্রথমটা থেকে জানতে পারতাম, বাট প্রথমটা তো অলরেডি আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে বি এর ইনফরমেশন কিন্তু আমরা এ বা সি থেকে সোলো পাচ্ছি না, বি এর ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে না এ আর সি এর থেকে সোলো। তাই জন্য এটা কিন্তু রাখতে হবে, উই ক্যানট অ্যাভয়েড দ্যাট। সো দ্য fresh dependent set of dependency will be like this: b arrow c, a arrow c, and ac, and ac arrow b, ac arrow b। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখানে আমাদের খেয়াল রাখতে হবে, যেখানটা আমরা দেখবো এখানে মাল্টিপল অ্যাট্রিবিউটস রয়েছে সেটাকে একবার চেক করে নেওয়া দরকার, যেখানে আননেসেসারি কোনো মানে ডুপ্লিকেসি হয়নি তো। ওয়েন আই এম সেইং আননেসেসারি ডুপ্লিকেসি, ইট মিনস এমন নয় তো যে শুধু এ জানা থাকলেও বিটা জানতে পারতাম, বা শুধু সিটা জানা থাকলেও বিটা জানতে পারতাম। লেটস চেক ফর দ্যাট। তো আমি এখানটা খেয়াল করে দেখি, লেটস ব্রেক দিস ওয়ান, ওকে? এবার কিন্তু আমরা যা দেখবো এগুলো থেকেই দেখবো, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু দিস, ফার্স্ট লেটস চেক হলো এটা। এটা তো দিস ওয়াজ বি অ্যারোস, হয়। এনিওয়েজ, কি ছিল
একটা ছিল হচ্ছে বি অ্যারো সি, তারপরে ছিল হচ্ছে এ অ্যারো সি, অ্যান্ড দেন ছিল হচ্ছে এসি অ্যারো বি। তো লেটস ফাইন্ড দ্য ক্লোজার অফ এসি। দ্য ক্লোজার অফ এসি ইজ এ জানা আছে, সি জানা আছে, আর সি জানা থাকলে বিও জানা আছে। তো এবার আমাদের যেটা করতে হবে, শুধু এর ক্লোজার বার করতে হবে। শুধু এর ক্লোজার অ্যাকর্ডিং টু দিস, এ জানা থাকলে শুধু আমরা সি জানতে পারি, আর সি জানা থাকলে আমরা বি জানতে পারি, বাট যদি এই ডিপেন্ডেন্সিটা না রাখি তাহলে কিন্তু জানতে পারি না। তার মানে শুধু এ থেকে কিন্তু আমরা পাচ্ছি না ইনফরমেশন। ঠিক আছে, তাহলে আচ্ছা এবার শুধু সি এর ক্লোজার চেক করা যাক। সি জানা থাকলে আমরা শুধু সি জানতে পারি, অন্য কিছু জানতে পারি না, তার মানে এটাও কিন্তু দরকার, উই ক্যানট অ্যাভয়েড দ্যাট। So this is the fresh state of dependencies: B arrow C, A arrow C, and AC arrow B. Okay, that's it. তাহলে এইটা নিয়ে আমাদের আগের দিন শেষ হয়েছিল। অ্যান্ড ফরেন কি আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। আচ্ছা এটা পরের পেজে কেন শিফট হয়ে গেল? এক সেকেন্ড, হ্যাঁ। যাই হোক, এনিওয়েজ, তো মুভিং টু দিস ওয়ান, দিস স্লাইড। আগের দিন ফরেন কি আমি বুঝিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, বাট যেহেতু খুব শেষের দিকটায় হয়েছিল, ছোটোখাটো দু একটা কথা এখানটা আমি বলবো। আমার মনে হয় না বলা তোমাদের দরকার, কারণ ফরেন কি আইডিয়া তোমাদের অলরেডি রয়েছে। বাট একটা জিনিস আগের দিন আমি আর করিয়ে উঠিনি, সেটা হচ্ছে যে ফরেন কির আইডিয়াটা আমাদের এমন টাইপের হয়ে গেছে অ্যাজ ইফ ফরেন কি ইউজ করতে গেলে সবসময় মাল্টিপল টেবিল হতে হবে। এনিওয়েজ আমি একবার এই টেবিলটা দেখে নিই। এবং তোমাদেরকে আগের দিন আমি বলেওছিলাম যে দু রকমের টেবিল হয়, একটা হচ্ছে রেফারেন্সড টেবিল, রেফারেন্সড টেবিল, আরেকটা হচ্ছে রেফারেন্সিং টেবিল, রেফারেন্সিং টেবিল। ঠিক আছে, তো যেমন ধরো এখানটায় এই যে টেবিলটা, ওকে, সাপোজ দিস ইজ স্টুডেন্ট টেবিল, ওকে, স্টুডেন্ট টেবিল, অ্যান্ড দিস ইজ মার্কস টেবিল। স্টুডেন্ট টেবিল আর একটা মার্কস টেবিল। তো দেখো এই মার্কস টেবিলের যেটা তো স্টুডেন্ট টেবিলের যেটা আইডি, সেইটাকে ওরা ইউজ করেছে অ্যাজ আ ফরেন কি ইন দ্য মার্কস টেবিল। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে এই মার্কস টেবিলটা স্টুডেন্ট টেবিলের ইনফরমেশন বা স্টুডেন্ট টেবিলকে রেফার করছে। মার্কসের মধ্যে আমরা যেমন আমরা জাভাতে প্রোগ্রামিং করার সময় আমরা কি করতাম, অবজেক্ট ক্রিয়েট করতাম। তো তো ধরো আজকে দুটো ক্লাস, এ একটা ক্লাস, বি একটা ক্লাস। নাও সাপোজ উই আর ক্রিয়েটিং দ্য অবজেক্ট অফ এ ক্লাস ইনসাইড দ্য বি ক্লাস। তার মানে কি, দ্য বি ক্লাস ইজ ইউজিং দ্য অবজেক্ট অফ এ ক্লাস। এখানে সেরকমভাবে আমি বলতে পারি যে মার্কস টেবিল ইজ ইউজিং দ্য ইনফরমেশন অফ স্টুডেন্ট টেবিল। তার জন্য মার্কস টেবিলটা হচ্ছে রেফারেন্সিং টেবিল, যে রেফার করছে। আর কার রেফারেন্স নেওয়া হয়েছে? স্টুডেন্ট টেবিলের। তো স্টুডেন্ট টেবিল ইজ দ্য রেফারেন্সড টেবিল। বুঝতে পারলে এখানে? ওকে, তো এবার দেখো এখানে কিন্তু আমি দুটো টেবিল নিয়ে কাজ করেছি, এবং সবসময় এটাই আমাদের মনে হয় যে ফরেন কি ইউজ করতে গেলে সেখানে মাল্টিপল টেবিল থাকতে হবে, কারণ একটা টেবিলের প্রাইমারি কি আরেকটা টেবিলে গিয়ে ফরেন কি হিসেবে কাজ করছে। বাট তোমাদেরকে বলে রাখি, এরকমও কিছু সিনারিও হয় যেখানে ইউ আর ইউজিং দ্য প্রাইমারি কি অফ আ টেবিল ইনসাইড দ্য সেম টেবিল অ্যাজ দ্য ফরেন কি। তো সেরকম একটা এক্সাম্পল কি হতে পারে? যেমন ধরো আমি তোমাদেরকে বলছি, একটা এক্সাম্পল আমি বানাচ্ছি, এখানটা নিয়ে রাখতে পারিনি। ধরো আমি তোমাকে বললাম একটা হচ্ছে রোল। ঠিক আছে, একটা টেবিল ধরো রোল আর নেম, আর ধরো সিআর, আচ্ছা রোল না, ধরো আইডি করে দিচ্ছি ওটাকে আমি, আইডি। তোমরা কলেজে অলরেডি সিআর এই টার্মগুলোর সঙ্গে পরিচিত, রাইট? ক্লাস রিপ্রেজেন্টেটিভ, ইউ অলরেডি নো অ্যাবাউট দিস। তো আজকে মনে করো তোমাদের ক্লাসে অনেকগুলো ছেলে মেয়ে থাকে, রাইট?
তো আজকে মনে করো তোমাদের ক্লাসে অনেকগুলো ছেলেমেয়ে রয়েছে, ID1, ID2, ID3, রোল নাম্বার বলতে পারো বা রেজিস্ট্রেশন আইডি বলতে পারো, 5, 6 অ্যান্ড অল, ঠিক আছে? তো আজকে মনে করো কারুর নেম হচ্ছে ABC, কারুর নেম হচ্ছে XYZ, কারুর নেম হচ্ছে PQR। জাস্ট সেকেন্ড। সরি। তো কি বলছিলাম? ইয়া, রাইট। তো কারো নাম ধরো ABC, কারো নাম ধরো XYZ, PQR, CDE, হোয়াট এভার অ্যান্ড অল, ঠিক আছে? আর লিখছি না। তো এবার একটা ক্লাসে ক্লাস রিপ্রেজেন্টেটিভ একজনই হয়, তাই তো? তো আজকে মনে করো এই ক্লাসের এই যে XYZ যার নাম, ঠিক আছে, তাকে ধরো ইলেক্ট করা হয়েছে অ্যাজ দ্য সিআর। তো তাহলে এই যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ এক একজনের কি একই রকম হয় না? ধরো আজকে কথা কথা বলছি যে তোমাদের ক্লাসে একজনের নাম রাম, অ্যান্ড হি ইজ দ্য ক্লাস রিপ্রেজেন্টেটিভ, ওকে? তো সে তো শুধু একজনের ক্লাস রিপ্রেজেন্টেটিভ নয়, তোমাদের পুরো ক্লাসটা, মানে তোমাদের সবার এই ক্লাসে যারা যারা পড়ো তাদের সবার রিপ্রেজেন্টেটিভ। তাহলে এদের সবার ক্ষেত্রেই সিআর এর আইডিটা কি হবে? টুই হবে, ঠিক আছে? কেন? এদের সবারই সিআর কে এই XYZ, তো তার রোল নাম্বার কত? তার রোল নাম্বার হচ্ছে বা তার আইডি হচ্ছে 2। তো ভেবে দেখো একটা জিনিস, তোমার এই যে স্টুডেন্ট টেবিলটা, এই যে স্টুডেন্ট টেবিলটা, এই স্টুডেন্ট, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। তো নাও উই আর ইউজিং দ্য প্রাইমারি কি অফ দিস টেবিল as the foreign key in the same table which is holding the information of CR for each student। প্রত্যেকটা স্টুডেন্টের সিআর এর ইনফরমেশনকে স্টোর করছে, তাই এটা ভাবার কোনো দরকার নেই যে ফরেন কির জন্য সবসময় আমাদের মাল্টিপল টেবিল প্রয়োজন। সিঙ্গেল টেবিলের মধ্যেও কিন্তু ফরেন কি ইউজ করা হতে পারে ইন সার্টেন কেসেস, ওকে? বেশ। তো এবার যেগুলো বোধহয় বেশি বলা হয়নি আগের দিন, শর্টে জাস্ট এগুলো বলে দিয়েছিলাম আমি। তো হোয়াট ইজ কম্পোজিট কি বলা দরকার, কম্পোজিট কি জিনিসটা কি? আচ্ছা, একটু যদি ভালো করে ভেবে দেখো তোমরা, তোমাদেরকে আমি বলেছিলাম আগের দিন যে সবচেয়ে আউটার ডায়াগ্রামটা হচ্ছে সুপার কি, সুপার কির ভিতরে হচ্ছে ক্যান্ডিডেট কি, এবং ক্যান্ডিডেট কির ভিতরে হচ্ছে প্রাইমারি কি। তো ব্যাপারটা কি ছিল, সুপার কি হচ্ছে অল দোজ অ্যাট্রিবিউটস বা অল দোজ সেট অফ অ্যাট্রিবিউটস যেগুলো দিয়ে আমরা কি করতে পারি, কিছু টাপলসকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। এবার তাদের মধ্যে যে মিনিমাম ইনফরমেশন কন্টেইনিং যে অ্যাট্রিবিউটগুলো সেগুলোকে আমরা বলছিলাম হচ্ছে ক্যান্ডিডেট কি। এই ক্যান্ডিডেট কিগুলোর মধ্যে বেস্ট যেটা ছিল সেটা হচ্ছে প্রাইমারি কি, তাই তো? যেমন তোমাদেরকে আমি একদিন বলেছিলাম যে রেজিস্ট্রেশন আইডি, রোল নাম্বার, আধার নাম্বার, এগুলো হচ্ছে সব ধরো একটা টেবিলের হচ্ছে ক্যান্ডিডেট কি। তার মধ্যে আমরা কাকে, স্টুডেন্ট টেবিল, কাক মানে কোন অ্যাট্রিবিউটটাকে আমরা বেস্ট প্রাইমারি কি হিসেবে কনসিডার করবো? অবভিয়াসলি দ্য রেজিস্ট্রেশন আইডি। রোল নাম্বারের প্রবলেম আমি কি বলেছিলাম? আধার কার্ডের প্রবলেম এটা যে আধার নাম্বারটা একটা ন্যাশনালাইজ একটা আইডি নাম্বার, এটা থেকে সার্চ করার থেকে ভালো তোমার, যেমন ধরো কেউ আধার নাম্বার বানায়নি, হয়তো এখনো আধার কার্ড হয়তো বানায়নি সে, বা প্যান কার্ড হয়তো বানায়নি, তো এগুলোর থেকে বেটার হচ্ছে রেজিস্ট্রেশন আইডি। কারণ তুমি কলেজে রেজিস্ট্রেশন করেছো মানে, স্কুলে রেজিস্ট্রেশন করেছো মানে তোমার একটা রেজিস্ট্রেশন আইডি ফর শিওর থাকবে।
তো দ্যাট কাইন্ড অফ অ্যাট্রিবিউট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট প্রাইমারি কি। তো এবার আজকে মনে করে নাও, ধরো আজকে যেখানটায় রয়েছে রেজিস্ট্রেশন আইডি, রোল নাম্বার, তারপর ধরো আধার নাম্বার, তারপর ধরো প্যান কার্ড নাম্বার, তো এই সব হচ্ছে কি ক্যান্ডিডেট কি, রাইট? এবার তার মধ্যে এই রেজিস্ট্রেশন আইডিকে আমরা কনসিডার করছি অ্যাজ দ্য প্রাইমারি কি। So anything other than this primary key, any key other than this primary key inside the set of candidate key will be known as secondary key. তাহলে তুমি যাকে চুজ করেছো অ্যাজ দ্য বেস্ট কি, দ্যাট ইজ নোন অ্যাজ প্রাইমারি কি। যাকে বা যাদেরকে চুজ করোনি, দ্যাট ইজ দ্য সেকেন্ডারি কি। যেমন ধরো এই টেবিলটাতে একবার ভেবে দেখো তো যে আমরা কোনটাকে কোনটাকে আমরা ইউজ করতে পারি ফর বা উইচ ক্যান বি ইউজড অ্যাজ ক্যান্ডিডেট কি। যেমন ধরো স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট এনরোল আর স্টুডেন্ট ইমেল, এই তিনটে কিন্তু আমরা বলতে পারি ক্যান্ডিডেট কি। কারণ দেখো এই তিনটে কোনোদিন কিন্তু ডুপ্লিকেট হতে পারে না সাধারণত। এবার হ্যাঁ, ডুপ্লিকেট হওয়ার কিছু চান্সেস থেকে যায়। যেমন ধরো আমি বলেছিলাম তোমাদেরকে আগের দিন যে আজকে ধরো একই বাড়ি থেকে দুটো ছেলে বা দুটো মেয়ে বা একটা ছেলে একটা মেয়ে পড়তে আসছে, তাহলে কিন্তু তাদের ইমেল আইডি বা তাদের ফোন নাম্বার কিন্তু সেম হয়ে যেতে পারে। বাট আজকে দেখো এখানে স্টুডেন্ট ইমেল দেওয়া রয়েছে, তো আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা স্টুডেন্টের নিজস্ব নিজস্ব ইমেল আইডি করা রয়েছে। যদি একটা বাড়ি থেকে যদি একটা টুইন্সও যায়, তাদেরও হয়তো সেপারেট ইন্ডিভিজুয়াল ইমেল আইডি রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু ইমেল আইডিকেও ধরে নিতে পারি অ্যাজ আ ক্যান্ডিডেট কি। এবার তোমরা আমাকে বলো যে এই যে তিনটে আমি বললাম আইডি, এনরোল আর ইমেল, তার মধ্যে কোনটা তোমাদের মনে হয় বেস্ট ইনফরমেশন? আই থিঙ্ক স্টুডেন্ট আইডি মানে বেস্ট অ্যাজ দ্য প্রাইমারি কি। আমার মনে হয় স্টুডেন্ট আইডি ইজ দ্য বেস্ট, রাইট? এই যে স্টুডেন্ট আইডি, তাহলে ক্যান্ডিডেট কি তিনটে তিনটে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট এনরোল আর তার মধ্যে স্টুডেন্ট ইমেল। তার মধ্যে স্টুডেন্ট আইডি ইজ দ্য বেস্ট অ্যাজ দ্য প্রাইমারি কি। তাহলে এটা হচ্ছে আমাদের পি কে মানে প্রাইমারি কি। তাহলে বাকিগুলো কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে সুপার কি, এটাও হয়ে যাচ্ছে হচ্ছে সুপার কি। ক্লিয়ার? এই তিনটে হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট এনরোল আর স্টুডেন্ট ইমেল। সুপার কি কি হতে পারে? স্টুডেন্ট আইডি একটা সুপার কি, স্টুডেন্ট এনরোল একটা সুপার কি, স্টুডেন্ট ইমেল একটা সুপার কি, স্টুডেন্ট আইডি স্টুডেন্ট এনরোল একটা সুপার কি, স্টুডেন্ট আইডি স্টুডেন্ট ইমেল একটা সুপার কি, স্টুডেন্ট আইডি স্টুডেন্ট এনরোল স্টুডেন্ট ইমেল একটা সুপার কি, স্টুডেন্ট এনরোল স্টুডেন্ট ইমেল একটা সুপার কি। ঠিক আছে? সো মেনি কম্বিনেশনস আর দেয়ার, বেশি আর যাচ্ছি না আমি এর মধ্যে। নাও নেক্সট ইজ কম্পোজিট কি। দেখো কম্পোজিট কথার বাংলা মানে হচ্ছে সংমিশ্র, মানে কম্বিনেশন বেসিক্যালি। তো যে কোনো ধরনের কি যেটা মাল্টিপল অ্যাট্রিবিউট দিয়ে তৈরি হয়েছে সেটাকেই বলা হবে কম্পোজিট কি। কম্পোজিট কি ইজ composed of more than one column. Sometimes it is also known as concatenated key. তো কনক্যাটিনেট করা মানে কি বলতো, একটার এন্ডে যখন আরেকটাকে অ্যাড করা হয়, দ্যাট ইজ কল্ড কনক্যাটিনেশন। আর সেই ধরনের কি যখন একটা কি এর সঙ্গে আরেকটা কিকে অ্যাড করে দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড কনক্যাটিনেটেড কি। তো আজকে মনে করো এই যে টেবিলটা এখানটা দেখো, আমি বলছি এটা বেসিক্যালি কিসের টেবিল। এটা হচ্ছে একটা, ধরো একটা ডেলিভারি ওয়েবসাইট, প্রোডাক্ট বেসড ডেলিভারি ওয়েবসাইট। যেমন ধরো ফর অ্যান এক্সাম্পল ফ্লিপকার্ট, অ্যামাজন। তো এগুলোতে কি হয়, এটা ধরো ব্যাকএন্ডে ধরো একটা টেবিল চলছে, ব্যাকএন্ড তো নয় মানে ডেটাবেসে ধরো একটা টেবিল রয়েছে। তো সেই টেবিলটা কি কি ইনফরমেশন একসঙ্গে হোল্ড করছে? কাস্টমার, কি অর্ডার আর কি প্রোডাক্ট প্লেস করা আছে সেই সমস্ত ইনফরমেশন হোল্ড করছে, ঠিক আছে? তো আজকে মনে করে নাও যে মানে একই টেবিলের মধ্যে যেটা বেসিক্যালি যেটা হওয়া উচিত, আইডিয়ালি ইট শুড বি লাইক দিস, যে সেপারেট সেপারেট টেবিল হওয়া উচিত। কাস্টমারের আলাদা টেবিল, অর্ডার কি প্লেস হচ্ছে তার আলাদা টেবিল, সেই অর্ডারের রেসপেক্টিভ প্রোডাক্টের আলাদা টেবিল, মানে তিনটে টেবিল নর্মালি এখানে হওয়া উচিত ছিল, কাস্টমার, অর্ডার অ্যান্ড প্রোডাক্ট। তো আজকে মনে করো যে এটা অত বড় ভাস্ট কোনো ওয়েবসাইট নয়, অত বড় ভাস্ট কোনো চ্যানেল নয়, এটা ছোটোখাটো কিছু। সেখানে কিন্তু অত মানে লজিক্যালি যতই ছোট হোক না কেন, ফ্রম দ্য বিজনেস পার্সপেক্টিভ ইউ শুড অলওয়েজ ক্রিয়েট সেপারেট টেবিলস। বাট ধরো না এখানে সেপারেট টেবিলস নেই, তাহলে তুমি সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তুমি ধরো একটা টেবিলের মধ্যেই একদম গা দিয়ে করে দিয়েছো, একদম বাচ্চা ধরো লেভেলে তুমি ডিবিএমএস করছো, তো একদম গা দিয়ে তুমি একটা টেবিলের মধ্যেই সব কটাকে করে দিয়েছো, তাতে কি প্রবলেম হবে দেখো? তো আজকে ধরো কেউ বললো যে এই টেবিলটার ক্ষেত্রে প্রাইমারি কি কোনটাকে চুজ করতে পারি, এবার ধরো আমি ক্যান্ডিডেট কি জিজ্ঞেস করছি যে ক্যান্ডিডেট কি কোনটাকে আমরা চুজ করতে পারি, মানে কোন কিটার সাহায্যে আমরা সব কটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। এখানে কি কি প্রবলেম হবে দেখো, প্রবলেম হচ্ছে ফ্লিপকার্টে ধরো একটা পুরো টাপেলকে যদি আমাকে আইডেন্টিফাই করতে হয়, নট অনলি ফ্লিপকার্ট, ধরো তুমি একটা কোনো এরকম এগুলোকে ই কমার্স ওয়েবসাইট বলে তাই তো। এরকম মনে করো একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছো, তোমার একটা ই কমার্স ওয়েবসাইট, সে নেম ইজ, আমি শিওর তোমাদের মধ্যে কেউ না কেউ একদিন, কেউ না কেউ কেন হয়তো সবাই আমরা করবো একদিনকে একদিন একটা ওয়েবসাইট তৈরি করবো, একটা ধরো ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো ইন ফিউচার, তোমরা যখন আরো হায়ার টপিক শিখবে। সেকেন্ড।
রাইট? যেটা আমি বলছিলাম যে তোমরা ইন ফিউচার একদিন কোনো একটা ওয়েবসাইট তৈরি করবে, সেটা ই-কমার্স ওয়েবসাইট হোক বা কোনো না কোনো ওয়েবসাইট তোমরা ডেফিনেটলি তৈরি করবে, ঠিক আছে? মজা হবে তখন করে। ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা জিনিসপত্র লাগে সেগুলো কিন্তু আমরা ধাপে ধাপে শিখেছি, রাইট? আমরা ব্যাকএন্ড শিখেছি, আমরা ডেটা স্ট্রাকচার শিখছি। যেটা তোমাদের ক্ষেত্রে বাকি থাকছে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আমি শুনেছি তোমাদের কলেজে করিয়েছে ফ্রন্ট এন্ড, ওই এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সেগুলোকে নিয়ে তোমরা আরো ব্রাশ আপ করবে। তো দ্য কম্বিনেশন অফ অল দিস, ব্যাক এন্ডে ধরো জাভা বা পাইথন কিছু একটা চলবে, সি চলতে পারে না, ডিএস একটা কিছু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ালা কিছু লাগবে। তো ব্যাক এন্ডে ধরো জাভাই চলবে, আমরা জাভা অনেকদিন ধরে শিখেছি। জাভা ধরো এবার ডেটাবেস লেয়ার যেটা থাকবে সেখানে অনেক রকম হতে পারে। আমি প্রথম দিন বলেছিলাম মাই এসকিউএল হতে পারে, পোস্টগ্রেস এসকিউএল হতে পারে, এবং তার উপরে ফ্রন্ট এন্ড ধরো তোমরা তিনটে লেয়ার থাকবে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। তার মধ্যে কিছু আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করবো লাইক অ্যাঙ্গুলার, রিয়্যাক্ট, করে একটা কম্বাইন্ড ওয়েবসাইট তৈরি হবে। তারপর সেই ওয়েবসাইটটাকে আমাদের একটা ডোমেনে আমাদের হোস্ট করতে হবে, ঠিক আছে? ডোমেন হোস্ট করা তোমাদেরকে আমি ডোমেন বুঝিয়েছিলাম আগের বারে জাভা পড়ানোর সময়, যখন আমরা প্যাকেজ তৈরি করতাম, সেই কম ডট, দ্যাট ডট কম ইজ দ্য ডোমেন, রাইট? তো ওরকম ডোমেন কিনতে হবে তোমাদেরকে, তারপর তোমরা সেখানে হোস্ট করবে, ঠিক আছে? একটা ওয়েবসাইট কিন্তু আমরা আস্তে 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 করে কোনো একদিন কোনো না কোনো দিন তৈরি করবো আমরা সবাই, ঠিক আছে? হয়তো আমি তোমাদেরকে শেখাবো না, বাট তোমরা ডেফিনেটলি এই নিয়ে কাজ করবে। এনিওয়েজ, তো আশা করি তো এক্সাম্পলটা বলছিলাম যে একটা ই-কমার্স ওয়েবসাইট ধরো তৈরি করেছো। এবার মনে করো ওখানে যে কাস্টমার, ঠিক আছে? এবার মনে করো তোমার ওয়েবসাইটে এখনো পর্যন্ত 20 জন কাস্টমার এসছে। তো তুমি সেই 20 জন কাস্টমার দেখবে, আমরা যখন কোনো জিনিস পারচেস করি তার আগে কিন্তু আমাদের সেই কমার্স ওয়েবসাইটটাতে আমাদের লগ ইন করতে হয়, ঠিক আছে? অ্যাজ আ গেস্ট কিন্তু আমরা পারচেস করি না, আমাদের কিন্তু একটা লগ ইন আইডি থাকে। তার মানে কি, তোমার প্রত্যেকটা কাস্টমারের নিজস্ব নিজস্ব আইডি, লগ ইন আইডি থাকবে, না একটা আইডি থাকবে। আবার ধরো তুমি যে তোমার ই-কমার্স ওয়েবসাইট তুমি যেগুলো বিক্রি করছো, ধরো তুমি একটা ব্লুটুথ হেডসেট বিক্রি করছো, বা ধরো একটা পেন্টিং বিক্রি করছো, বা ধরো একটা মোবাইল বিক্রি করছো। তো সেগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের তো আলাদা আলাদা নাম থাকবে, রাইট? গ্যালাক্সি এই সিরিজ, রিয়েলমি এই সিরিজ, এটা ধরো এইচপি ল্যাপটপ, ডেলের ল্যাপটপ। তো সেই প্রোডাক্টগুলো তো নিজস্ব নিজস্ব প্রোডাক্টের নেম থাকবে, প্রোডাক্টের কোড থাকবে, রাইট? তাহলে একটা হলো কাস্টমার ইনফরমেশন, প্রোডাক্টের নিজস্ব ইনফরমেশন। আর এই যে কাস্টমার একটা প্রোডাক্টকে যে অর্ডার করছে, দেখবে আমরা যখন কোনো কিছু অর্ডার করি তার কিন্তু একটা আইডি জেনারেট হয়, যে ইওর অর্ডার আইডি ইজ দিস। কোনো ট্রানজাকশন করলে তার একটা আইডি তৈরি হয়। এবার যে আইডিটা কেন লাগে, আজকে মনে করো তুমি একটা অর্ডার করেছো, পারচেস করেছো, ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে, বাট স্টিল ইউ হ্যাভ নট রিসিভ দ্যাট অর্ডার। তখন তুমি কি করবে, ওদের গ্রিভেন্স সেলে গিয়ে ওদের একটা তুমি কমপ্লেন লজ করবে যে আমি এই আমার অর্ডার আইডি, বাট স্টিল আই হ্যাভ নট রিসিভ দ্য অর্ডার, আমাদের ডেলিভারি ডেট অলরেডি পেরিয়ে গেছে। তোমার তো একটা আইডি লাগবে, তাই না? তুমি তো নিশ্চয়ই এরকম বলতে পারবে না যে আমি গ্যালাক্সি একটা এরকম মোবাইল ইয়ে করেছি, কেন আসেনি? আরে তুমি যে অর্ডার করেছো তার প্রমাণটা কোথায়, তার আইডিটা কোথায়? তো সেই আইডি একটা জেনারেট হবে। এবার মনে করো আজকে মনে করো তোমার ওয়েবসাইটে তুমি একটা মোবাইল বিক্রি করছো। ধরো সেই মোবাইলটার নাম হচ্ছে X32, ঠিক আছে? মোবাইলটার নাম হচ্ছে X32। এবার সেই X32 মোবাইলটা মনে করো তোমার তো 20 জন কাস্টমার আমি বললাম। তো সেই 20 জন কাস্টমারের মধ্যে ধরো ধরো তুমি দিওয়ালি বা পুজোতে একটা কোনো এরকম ওই যে একটা অফার রেখেছো, তো সেই ঠিক আছে, 4 জন মনে করো এই সেম মোবাইল 4খানা কিনেছে। তো ডোন্ট ইউ থিঙ্ক এই 4 জনের জন্যই প্রোডাক্ট কোডটা সেম হয়ে যাবে? হ্যাঁ, কারণ ধরো এই প্রোডাক্ট কোডটা হচ্ছে 123, বা ধরো এই প্রোডাক্ট কোডটা হচ্ছে 111, ঠিক আছে? তোমার মনে হয় না যে 3 জনের জন্যই দ্য প্রোডাক্ট কোড ইজ গোয়িং টু বি 111? হ্যাঁ, কারণ 3 জনেই কি করেছে, একই জিনিস পারচেস করেছে। তাহলে যদি তুমি প্রোডাক্ট কি সাহায্যে যদি তুমি ওদেরকে ডিস্টিংগুইশ করতে যাও, তাহলে তুমি পারবে না। আচ্ছা, আবার ধরো এদের প্রত্যেকের ধরো কাস্টমার আইডি হচ্ছে আহ, এর হচ্ছে ধরো 3, এর ধরো 1, এর ধরো 2, এর ধরো 4, ঠিক আছে? এবার তুমি বললে যে তো ওদের কাস্টমার আইডিটা তো আলাদা আলাদা, যদি কাস্টমার আইডির সাথে যদি আমরা ডিস্টিংগুইশ করতে যাই তাহলে পারবো না। না, তাহলে তোমরা পারবে না, কেন পারবে না? কারণ দেখো, কাস্টমার আইডি দিয়ে ধরো তুমি বার করতে চাইছো, ধরো তুমি এটা বার করতে চাইছো যে কোন কোন ইউজার, মানে কোন ইউজারটা ওই সেই প্রোডাক্টটা পারচেস করেছে যেটার আইডিটা হচ্ছে 111। তো তুমি যখন 111 সার্চ করবে, তো মাল্টিপল ইউজার্স উইল বি দেয়ার, রাইট? 3124। তো একটা দিয়ে তুমি কিন্তু, আবার ধরো তুমি যদি বলো যে ঠিক আছে প্রোডাক্ট কিটা না হয় কমন হয়ে যাচ্ছে, কারণ একই জিনিস হয়তো মাল্টিপল ইউজার অর্ডার করছে। এরকমও তো হতে পারে যে তাহলে আমি এক কাজ করি না, আমি কাস্টমার আইডি দিয়ে তাহলে প্রোডাক্ট কি যে একা একা প্রাইমারি কি হতে পারবে না সেটা তো আমরা বুঝতে পারলাম।
কিন্তু কাস্টমার আইডি কেন হতে পারবে না? তো আজকে মনে করো যে কাস্টমার আইডিটা ধরো 3, সে মনে করো একসঙ্গে 3খানা জিনিস পারচেস করছে, ঠিক আছে? একটার প্রোডাক্ট কি ছিল হচ্ছে 111, একটার প্রোডাক্ট কি মনে করো 222, একটার প্রোডাক্ট কি মনে করো 444, ঠিক আছে? এবার যখন তুমি 3 কাস্টমার আইডি দিয়ে সার্চ করবে, বুঝতেই পারছো এই 3টে কম্বিনেশনের জন্য 3টে আলাদা আলাদা টাপল হবে, কারণ তুমি তো সেপারেট টেবিল ইউজ করোনি, বোকার মতো একটা টেবিলের মধ্যেই সব কটাকে করে দিয়েছো। এর ফলে তোমায় কি করতে হবে? তুমি শুধু কাস্টমার আইডি দিয়েও ইউনিকলি টাপলগুলোকে আইডেন্টিফাই করতে পারবে না, বা শুধু প্রোডাক্ট কি দিয়েও কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে না। হোয়াট ইউ নিড টু ডু ইজ, তোমাকে তাহলে বলতে হবে যে আমি সেই টাপেলটা চাইছি বা আমি সেই রোটা চাইছি যেখানটায় ওই 3 নম্বর ইউজারটা 111 প্রোডাক্ট কিটাকে অর্ডার করেছে। তখন তোমাকে বলে দেবে, ও ওই 3 নম্বর ইউজারটা 111 অর্ডার করেছে, ওই যে X32 মোবাইলটা অর্ডার করেছে, হ্যাঁ। তখন তুমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছো, মানে শুধু কাস্টমার আইডি বা শুধু প্রোডাক্ট কি, these two are separately not helping you to uniquely identify a tuple. You need both the information of customer ID and product code. দুটো মিলিয়ে তুমি কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছো। দ্যাট দিস টাইপ অফ কি ইজ নোন অ্যাজ কম্পোজিট কি, যেখানে একটা কি বা একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট ইজ নট সাফিসিয়েন্ট এনাফ। প্লিজ রেসপন্স এভরিওয়ান, সবাই বুঝতে পেরেছো কিনা? ওকে, ডু রেসপন্স। তো একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট ইজ নট সাফিসিয়েন্ট এনাফ টু ইউনিকলি আইডেন্টিফাই অল দ্য টেবলস। উই নিড multiple attributes at the same time, and those multiple attributes combinedly called a composite key. উত্তর দেবে সবাই, বুঝতে পেরেছো? ইয়েস অর নো তাড়াতাড়ি করে, হ্যাঁ? So that's the end of the concept of key. We'll be moving to the next topic that is called normalization, but before that I want to know যে সবাই বুঝতে পেরেছো হ্যাঁ কি না? Thank you. ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট টপিক। অ্যাকচুয়ালি আজকে তোমরা এই ভিডিওটার তুমি যে হেডিং দেখতে পাচ্ছ, হেডিংটা কি লিখেছে দেখেছো তো? নর্মালাইজেশন 1F 2NF 3NF, আরেকটা আছে BCNF। তো এটা হচ্ছে আজকে ক্লাসের এজেন্ডা। এতক্ষণ যেটা হচ্ছিল, এটা হচ্ছে আগের দিন লাস্ট যে ক্লাসটা হয়েছে সেটার আমাদের বেসিক্যালি একটা ওভারভিউ চলছে, মানে ওটার একটা রিপিটেশন তো বলবো না, ওটার কন্টিনিউশন চলছিল। এবার যেটা আমি শুরু করছি সেটা হচ্ছে আজকের ক্লাসের মেন এজেন্ডা। আর মানে খাতায় লিখে নাও, এই হচ্ছে আজকে, এর পরের দিন আমি এই কথাটা আর বলবো না। আজকে হচ্ছে ডিবিএমএস এর সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। আগের দিন আমি বলেছিলাম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, আজকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। আজকে এই নিয়েই সমস্ত ডাউট। ইউটিউবে তোমরা যদি কখনো দেখো যে ডিবিএমএস এর কোন টপিক সবচেয়ে বেশি সার্চ হয়েছে, তাহলে সেটা হচ্ছে এই নর্মালাইজেশন। দুটো জিনিস হয়, এক ফাংশনাল ডিপেন্ডেন্সি, যেটা আমরা অলরেডি একটা ক্লাস করে এসেছি। ইফ ইউ হ্যাভ এনি ডাউট, গো ইন টু দ্যাট ক্লাস, ভিডিওটাকে আবার দেখো, রিভিজিট করো। একবার দেখলে কিন্তু কোনো জিনিস হয়ে যায় না, কথাটাকে বারবার করে পড়ো। আম, তো আজকের এই পার্টটা, দিস নর্মালাইজেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ডিবিএমএস। তো তোমাদেরকে এটা কিন্তু খুব ভালো করে করতে হবে, ঠিক আছে? তো মুভিং টু দ্য নেক্সট পার্ট। আচ্ছা, বিফোর দ্যাট একবার আমরা এই কিগুলোকে আমরা আইডেন্টিফাই করে নিই, ঠিক আছে? আচ্ছা, আমি এক কাজ করছি, এটা তোমাদেরকে আমি বাড়ির কাজে দিলাম, কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অলরেডি। আমি আর এটা নিয়ে খেলাতে চাইছি না, কোনটা কি কি এখানে। তবে ফরেন কি কনসেপ্টটা এখানে নেই আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ফরেন কি একটা অন্য টেবিল অ্যাড করে দিলেই হয়ে যেত, ঠিক আছে, নো প্রবলেম। আপাতত তোমরা কি কি বার করবে? সুপার কি কোনটা, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, সেকেন্ডারি কি, কম্পোজিট কি যদি থাকে তাহলে তো সেটাও বার করবে, ঠিক আছে? তো মুভিং টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ দ্য নর্মালাইজেশন। আমি একটু বলে রাখি যে নর্মালাইজেশন ব্যাপারটা কি। তোমাদের যদি মনে থাকে, নর্মালাইজেশন টার্মটা কিন্তু আমি আজকে প্রথম নয়, এর আগেও লিস্ট ডে 2 ডে 3-তে বহুবার ইউজ করেছি এবং দেখিয়েওছি নর্মালাইজেশন করে। আমাদের কিন্তু অ্যানোমালিজ নিয়ে ক্লাস হয়েছিল, এবং সেই অ্যানোমালিজ কী করে আমরা, বা রিডান্ডেন্সি নিয়ে আমরা ক্লাস করেছি, সেই রিডান্ডেন্সিকে কী করে রিডিউস করতে হয় এটাকে আমরা দেখেছি। বেসিক্যালি রিডান্ডেন্সি, যে কোনো রকমের রিডান্ডেন্সিকে রিডিউস করার টেকনিকটাই হচ্ছে নর্মালাইজেশন, যেখানে আনওয়ান্টেড ইনফরমেশন, যেগুলো দরকার নেই, আনরিকোয়ার্ড ইনফরমেশন বারবার বারবার করে রিপিট হচ্ছে, সেগুলোকে কি করে আমরা রিডিউস করতে পারি, সেটাকেই প্রসেসটাকে বলা হচ্ছে নর্মালাইজেশন। আর এই নর্মালাইজেশন প্রসেসটা করলে এমনি যে যে সেই আপডেশন অ্যানোমেলি, ইনসার্শন অ্যানোমেলি, তারপর ডিলিশন অ্যানোমেলি যেগুলো আমরা পড়েছিলাম, সেগুলো এমনি তোমার এখান থেকে রিমুভড আউট হয়ে যাবে। তাই নর্মালাইজেশন টপিকটা খুব জরুরি। নর্মালাইজেশনে তোমাদের কি কি ধরনের হয় বলে রাখি।
নর্মালাইজেশন হয় হচ্ছে কম্পিউটারটা হয়ে গেছে আমার বুড়ো কম্পিউটার, চলছে না। তো নর্মালাইজেশন হয় হচ্ছে একদম ফার্স্ট ফর্মটা হচ্ছে 1NF, তারপর হচ্ছে 2NF, তারপর হচ্ছে 3NF, অবস্থা 2NF, 3NF, তারপর হচ্ছে 4NF, অ্যান্ড 4NF এর আগে একটা আছে, ঠিক আছে, 4NF এর আগে একটা আছে, দ্যাট ইজ নাথিং বাট দ্য অ্যাডভান্স ফর্ম অফ BCNF, ঠিক আছে। অ্যাডভান্স ফর্ম অফ 3NF যার নাম হচ্ছে BCNF, BCNF ফুল ফর্ম হচ্ছে বয়েজ কোড নর্মাল ফর্ম, 4NF অ্যান্ড 5NF। তো আজকে উই আর গোইং টু টক অ্যাবাউট দিস পার্ট, 1NF, 2NF, 3NF অ্যান্ড BCNF, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর ইউ গাইজ। এরপর সেমিস্টারে 4NF, 5NF তো দিতে পারে, কিন্তু মোস্টলি কোশ্চেন আসে এই পার্ট থেকে, ঠিক আছে, 1NF, 2NF, 3NF অ্যান্ড BCNF, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। চলো এ yeah. তো ফার্স্টলি লেটস টক অ্যাবাউট ফার্স্ট নর্মাল ফর্ম অর 1NF। এটা কি তোমাদের কাছে নতুন কিছু? অ্যাকচুয়ালি না, এটা তোমাদের অলরেডি আগে হয়ে গেছে। একটু মনে করো, যখন আমি তোমাদেরকে আই থিঙ্ক ডে 2 বা ডে 3 করাচ্ছিলাম, আই ডোন্ট রিমেম্বার দ্য ডেট, তখন আমি তোমাদেরকে দু রকমের যেদিনকে আমি অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করছিলাম, ওই সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট। তো মনে করো ওখানে আমি বলেছিলাম, ইফ ইউ রিমেম্বার দিস ওয়ান, দিস মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখো, এই ঘরগুলোকে তো আমরা অ্যাটমিক ভ্যালু বলি, তাই না? তো এই অ্যাটমিক ভ্যালু কিন্তু একটা করেই থাকা উচিত, ঠিক আছে, মানে একটা ঘরে একটাই অ্যাট্রিবিউট থাকা উচিত। কারণ তুমি যখন আজকে আইডি দিয়ে সার্চ করবে, ধরো আইডি নাম্বার 1, তার নেমটা কি হবে? তার নেম হবে রাহুল, তো একটাই নেম থাকা উচিত। বা যখন তুমি আইডি নাম্বার 1 দিয়ে ফোন নাম্বার তুমি স্টোর করছো, তো ফোন নাম্বার স্টোর করার জন্য ইউ উইল নিড 2 ভ্যারিয়েবলস, বাট এই প্রত্যেকটা ঘর হচ্ছে একটা একটা করে সিঙ্গেল ভ্যারিয়েবলের মতো। ইফ ইউ রিমেম্বার দ্য কনসেপ্ট অফ এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যান স্টোর আ সিঙ্গেল ডেটা অনলি। অ্যারে, লিস্ট এগুলো অন্য কনসেপ্ট, কিন্তু একটা সিঙ্গেল ভ্যারিয়েবল কিন্তু একটা সিঙ্গেল ডেটাকেই স্টোর করতে পারে। তো দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে এক একটা অ্যাট্রিবিউটের মাল্টিপল ফোন নাম্বার হয়ে গেছে, তাই তো? এই যে মাল্টিপল ফোন নাম্বার হয়ে গেছে, এই কনসেপ্টটা কি বলা হয়েছে? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। এবার আমি বলেছিলাম এটা দুটো অ্যাপ্রোচ আছে। হয় তোমরা কি করো, এটাকে ডিফারেন্ট কলাম মানে ডিফারেন্ট অ্যাট্রিবিউটে ব্রেক করে দাও। ডিফারেন্ট অ্যাট্রিবিউটে ব্রেক করে দাও মানে কি? ফোন নাম্বার 1, ফোন নাম্বার 2, দ্যাট ইজ ওয়ান অ্যাপ্রোচ, যেটা আমরা এখানে করেছিলাম, ঠিক আছে। দিস ইজ ওয়ান টাইপ অফ নর্মালাইজেশন। বাট এখানে প্রবলেমটা কি বলতো? এখানে প্রবলেম এটাই যে ফোন নাম্বার এখানে তোমার একটা দুটো রয়েছে, ফোন নাম্বার কারোর 5টা 10টাও থাকতে পারে, তাই না? ধরো সে সেরকম বড় লোক বা সেরকম লোক কিছু। তো সেক্ষেত্রে তোমাকে তাহলে ব্রেক করতে হয় 5টা 6টা কলামে। দ্যাট ইজ নট আ গুড অ্যাপ্রোচ। তখন আমরা বললাম তাহলে এক কাজ করি, হোয়াট ক্যান বি দ্য সেকেন্ড অ্যাপ্রোচ? ওয়েল, দ্য সেকেন্ড অ্যাপ্রোচ ক্যান বি, উই ক্যান ব্রেক দিস ইন্টু মাল্টিপল টেবলস, ঠিক আছে। আমি এটাকে কভার করছি। উই ক্যান ব্রেক দিস ইন্টু মাল্টিপল টেবলস। মাল্টিপল টেবিলে ব্রেক করলে কি হলো? ইফ ইউ ব্রেক দিস ইন্টু মাল্টিপল টেবিল, একটা টেবিল হয়ে গেল হচ্ছে, ধরো সাপোজ দিস ইজ নেম স্টুডেন্ট অর এমপ্লয়ি, ধরো স্টুডেন্ট টেবিল। আর এটা হচ্ছে ধরো ফোন নাম্বার টেবিল। তাহলে আমরা এই যে আইডি যে প্রাইমারি কিটা, এই প্রাইমারি কিটাকে আমরা এখানে ইউজ করেছি অ্যাজ দ্য ফরেন কি, ঠিক আছে। তাহলে এই প্রাইমারি কি অফ দ্য স্টুডেন্ট টেবিল ইজ ইউজড অ্যাজ দ্য ফরেন কি ইন দ্য ফোন নাম্বার টেবিল। তো দিস ইজ কল্ড নর্মালাইজেশন। এবার আমি এখানে নর্মালাইজেশনের যে ডেফিনেশনটা লিখেছি সেটা একটু পড়ে শোনাচ্ছি। ইফ আ রিলেশন কন্টেন্স কম্পোজিট অর মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, অলরেডি কম্পোজিট আর মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট আমি বলে দিয়েছি। যেমন ধরো এই পরে এইটা হচ্ছে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, আমি কম্পোজিট নিয়েও আলোচনা করবো, কারণ কম্পোজিটও তোমাদেরকে দেখানো হয়েছিল। তো সেক্ষেত্রে কোনো টেবিলে যেন কখনোই কোনো মাল্টিভ্যালুড, ভালো করে শুনে রাখো, কি করে বুঝবে কোনো টেবিল 1NF মানে হুইচ ইজ নোন অ্যাজ ফার্স্ট নর্মাল ফর্মে আছে কি না। যদি দেখো, ধরো আজকে তোমাদেরকে বলছি এই যে এই টেবিলটা কিন্তু টেবিল ইজ ওকে, বাট ইট ইজ নট ইন দ্য 1NF ফর্ম। কেন এটা 1NF ফর্মে নেই? কেন এটা 1NF ফর্মে এই জন্যই নেই, কারণ এখানটায় মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট রয়েছে। মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট অ্যান্ড কম্পোজিট অ্যাট্রিবিউটস আর নট অ্যাকসেপ্টেবল ইন কেস অফ 1NF, ঠিক আছে। তো এটাই বলছে, if a relation contains a composite or multivalued attribute, it violates the first normal form, ঠিক আছে, or the relation is in the
first normal form if it does not contain any composite or multi-valued attribute. তাহলে if it is asked in the interview, obviously it will be asked you add the DBMS in your CV, okay? That how would you understand that whether your relational database table is in first normal form or not? So we will say if the relational database table does not contain any multi-valued attribute or composite attribute, that means it is already in the 1NF or first normal form, okay? Now the interviewer may ask you that suppose the table is not in the 1NF, okay? Suppose it is containing not one, it is containing some multi-valued attributes. Now what you should do so that the table becomes so the table comes to the first normal form. So you will say আমরা বলবো যে দুটো অ্যাপ্রোচ আছে, okay? We will say there are two approaches. So the first approach is we can break this table, or not the table actually. We can break that multi-valued attribute into multiple columns or multiple attributes. So like that way, you can use this example. Suppose one user has multiple phone numbers like 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, like these multiple attributes, multiple phone numbers. We can break this simple attribute into multiple attributes like phone number 1, phone number 2, phone number 3. So by breaking a simple attribute, I mean a single attribute into multiple attributes, we can reduce the anomaly and we can also convert the table into first normal form. This is one approach. And the second approach will be যখন আমরা বলবো তখন যেন মাম্বল না করি। First normal form, this should not be that way to answer, okay? Be confident and say ঠান্ডা মাথায় ভেবে নেবে, অ্যান্ড খুব হুড়হুড় করে বলতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। না, আমরা চতুর রামালিঙ্গম নই, আমরা কেউ ইংরেজ নই, তোমরা এবং আমরা কেউ ইংরেজ নই, আমাদের সবারই ইংলিশ আটকায়, সেজন্য স্লোলি বলবে, ওকে? বাংলাতে তো বলতে পারবে না, যদি ওই সমস্ত বুদ্ধি দেয় যে ইন্টারভিউতে কি আছে ইংলিশ বলবি না, বাংলায় বলবি, জিজ্ঞেস করে নিবি যে ক্যান আই স্পিক ইন বেঙ্গলি। না, এটা হয় না, ঠিক আছে? তার কারণ টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তো ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। প্রয়োজনে আজ থেকে প্র্যাকটিস করো, একটু আয়নার সামনে বলা আরম্ভ করো, কারণ যেটা মেনলি প্রবলেম হয়, আমরা বেঙ্গলি বোর্ড থেকে ছোটবেলা থেকে পড়ে আসছি, যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে বন্ধুদের মধ্যে হয়তো বা চ্যাটিং করার সময় প্রচণ্ড ইংলিশে কথা বলতে, বিশেষ করে ঝগড়া করার সময় সবার ইংলিশ বেরোয়, কিন্তু যখন ইন্টারভিউতে যায় তখন কিন্তু ইংলিশ বলা অ্যাকচুয়ালি টাফ। তার কারণ দুটো, তার কারণ মেন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে সাপোজ তুমি জানো ইনফরমেশনটা, তোমাকে তাহলে জিজ্ঞেস করা হচ্ছে বাট ইউ মিন বাই 1NF, তুমি বলতে পারবে যে ইয়েস a table which does not contain any multiple attributes or composite attribute, that is known as the table is in 1NF, okay? বাট তুমি এটা যখন বলতে যাবে ইন্টারভিউয়ের সামনে, তোমার মাথায় হাজারটা চিন্তা আসবে। যদি বলতে না পারি চাকরি পাবো না, চাকরি না পেলে জীবনে কি হবে, এই হবে সেই হবে, ঘুরতে যেতে পারবো না, এই পারবো না সেই পারবো না, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবো না, এত চিন্তা যখন মাথায় থাকবে না, তখন তোমার মুখ দিয়ে বেরোবে না। দেখো, আমি জানি না তোমাদের ক্ষেত্রে কি, আই ওয়াজ নট দ্যাট কনফিডেন্ট যে আমি এত ভালোভাবে বলতে পারবো, ঠিক আছে? তোমাদের ক্ষেত্রে হয়তো তোমরা খুব কনফিডেন্ট, হয়তো ইংলিশ তোমরা ভালো বলতে পারো, কারণ এতদিন অলমোস্ট 3 ইয়ার্স তোমাদের কলেজ লাইফ হয়ে গেছে, তোমরা এতদিন ইংলিশে পড়াশোনা করছো, বাট বি কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট, ওকে? এনিওয়েজ, আমি বেশি এটা নিয়ে বলতে চাই না, তোমরা আস্তে আস্তে শিখবে এগুলো। কিন্তু যেন আজ থেকে এটা মাথায় রাখো, কোনো কিছু বলার আগে যেন আমরা মাম্বল না করি। এই ফার্স্ট নর্মাল ফল, যখনই তুমি কোনো জিনিস বলতে গিয়ে একটু আটকে যাবে না, তখন কিন্তু ইন্টারভিউয়ার বোর হয়ে যাবে। আর বোর হয়ে গেলে, হ্যাঁ চলো চলো পরেরটাই বলো, ঠিক আছে? এইটা হলে কিন্তু মুশকিল। সবচেয়ে বড় কথা এই যে ফার্স্ট যে কোশ্চেনটা আসে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, ওখানেই যখন মানুষ আই হ্যাভ ডান মাই স্কুলিং ফ্রম এরকম করতে গেলে কিন্তু মুশকিল। তাহলে কিন্তু ইন্টারভিউয়ার বোর হয়ে যাবে। তোমার টার্গেট হবে ইন্টারভিউকে বোর না করা। সো কিপ আ ভেরি শর্ট আনসার ফর এভরিথিং, ঠিক আছে? তাই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে মুখস্থ করা শুরু করো একটু একটু করে ডেফিনেশনস গুলো, যাতে বলতে সুবিধা হয়। আজকে যদি 1NF এর ডেফিনেশন তোমরা ওখানে বানাতে যাও তাহলে মুশকিল। তোমাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি, পড়ে নাও, সুন্দর রেডি থাকবে, ওকে? এনিওয়েজ, তাহলে সিম্পল কনসেপ্ট 1NF মানে যেখানে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট আর কম্পোজিট অ্যাট্রিবিউট থাকবে না। তাহলে টেবিল ইজ ইন 1NF ইফ দেয়ার আর অনলি সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউট ডোমেন ডাজ নট চেঞ্জ। তো ডোমেন ব্যাপারটা কি? ডোমেন মানে হচ্ছে ওর যেটা ডোমেন বেসিক্যালি হচ্ছে ওর ইন্ট্রোডাকশন বা মানে ওর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো একটা এজ, ঠিক আছে? একটা অ্যাট্রিবিউট মনে করো এজ, তো কি করছে? বয়স স্টোর করছে, এটা মানে তোমার বয়স, তোমার এজটাকে স্টোর করছে। দিস ইজ কল্ড দ্য ডোমেন, ইট শুড নট চেঞ্জ মিন ওয়াইল, ওকে? দেয়ার ইজ আ ইউনিক নেম ফর এভরি অ্যাট্রিবিউট, ঠিক আছে? এমন হতে পারে না যে মাল্টিপল, সাপোজ দেয়ার আর মাল্টিপল অ্যাট্রিবিউটস উইথ দ্য সেম নেম, ফোন নাম্বার ফোন নাম্বার ফোন নাম্বার, নো, এরম হবে না। ইউ হ্যাভ টু চেঞ্জ দেয়ার নেমস লাইক ফোন নাম্বার 1, ফোন নাম্বার 2, ফোন নাম্বার 3, সেম নেম ক্যানট বি দেয়ার। The order in which data is stored doesn't matter. তো কোন
অর্ডারে তুমি ডেটা স্টোর করেছো, আগে স্টুডেন্ট 1, তারপরে স্টুডেন্ট 3, আগে ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেস, সমস্ত যায় আসে না, ঠিক আছে? তো এই হচ্ছে 1NF। তো এই যে টেবিলটা, এটা 1NF এ আছে না নেই, তাহলে দুটো অ্যাপ্রোচ, হয় তুমি এটাকে মাল্টিপল অ্যাট্রিবিউটে ব্রেক করে দাও বা দুটো টেবিলে ব্রেক করে দাও। ইউ আস্ক মি, দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ টু ব্রেক দিস ইনটু, যত টেবিল ব্রেক করবে তোমার সুবিধা, ঠিক আছে? এখন মনে হচ্ছে না না সুবিধা না অসুবিধা, বাট অ্যাকচুয়ালি তুমি যত টেবিলে ব্রেক করবে তোমার সুবিধা হবে, ঠিক আছে? তো দিস ইজ কল্ড নর্মালাইজেশন ইন দ্য ফর্ম অফ 1NF। আচ্ছা, এটা তো মাল্টিপল অ্যাট্রিবিউট বললাম, কম্পোজিট অ্যাট্রিবিউট একটু বুঝিয়ে দিই। ইফ ইউ রিমেম্বার, একটা নেম স্টোর করা হচ্ছে রাহুল শর্মা, রাজ, আরিয়ান, আমান, মাথুর, মোহন, ভার্গব। নাও দিস নেম অ্যাট্রিবিউট contains multiple forms. Multiple forms means first name, last name, and there can be middle name also, okay? So if the interviewer asks you that what do you mean by composite attribute, composite attribute বলতে আমরা কি বুঝবো? If a simple attribute, by if a single attribute contains multiple data, it means it's a composite attribute. What do you mean by multiple data? Suppose the name is a combination of first name, middle name, and last name. We can, if we wish, we can break this into multiple attributes like first name, middle name, and last name. And this is how you can reduce the anomaly, and this is how you can convert the table into 1NF form. কিন্তু আমি বলেছিলাম, when there is a composite attribute, to normalize this table you don't need to break this into further tables. Multiple table break করা দরকার নেই, just break this into multiple attributes, that will be fine. এখানে যেরকম দুটো অ্যাপ্রোচ, ইন কেস অফ, তো যদি এবার জিজ্ঞেস করা হয়, ধরো ইন্টারভিউ জিজ্ঞেস করছে তোমাকে, তোমাকে না একটা জিনিস আমি বলে রাখছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে যখনই কোনো একটা টপিকের মধ্যে ঢুকবে, ইন্টারভিউয়ার ওটাকে নিয়ে চেবাতে থাকবে। তুমি ধরো ঢুকে পড়েছো এই নর্মালাইজেশনের মধ্যে, ওখানে টেস্ট করছে যে এই মাল্টিপেলের অ্যাট্রিবিউটটা তুমি বোঝো কিনা, মাল্টিপল অ্যাট্রিবিউটকে কত রকমভাবে রিডিউস করা যায়। এবার ধরো জিজ্ঞেস করলো যে ইন কেস অফ নর্মালাইজেশন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাল্টিপল অ্যাট্রিবিউট অ্যান্ড মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট অ্যান্ড কম্পোজিট অ্যাট্রিবিউট। So there are two types, so there are two ways to normalize a multi-valued attribute. One approach is what? Break that single attribute into multiple attributes with different names, or break the whole table into two separate or multiple tables. ঠিক আছে? So in case of composite attribute, there is only one way. You don't need to break the table into multiple tables. You can simply break that single attribute into multiple attributes. First name, last name, middle name. This is how you can reduce the redundancy, and also you can convert this into 1NF. ব্যাস এটাই। 1NF এর মেন দাবি কি, আজকের পর থেকে জিজ্ঞেস করা যায় 1NF এর দাবি কি পাতি বাংলায়। 1NF এর দাবি হচ্ছে কোনো অ্যাটমিক ভ্যালু, যেন অ্যাটমিক ভ্যালু মানে ঘরগুলোকে বলা হয়, সেখানে যেন কোনো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট বা কোনো কম্পোজিট অ্যাট্রিবিউট না থাকে। ডান, ওকে? তাহলে তোমার 1NF চলে এলো, ঠিক আছে? এবার একটা কথা বলে রাখি, তুমি যদি 1NF না জানো, তুমি কিন্তু 2NF জানবে না, কারণ 2NF থাকতে গেলে 1NF-টা করে থাকতে হবে, ঠিক আছে? তুমি সেকেন্ড ইয়ারে তখনই উঠেছো যখন তোমার ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট ইয়ার কমপ্লিট না হলে তুমি সেকেন্ড ইয়ারে আসোনি। থার্ড ইয়ারে যখন তুমি এসছো, তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে। ফোর্থ ইয়ারে যখন তুমি এসছো, ফার্স্ট সেকেন্ড থার্ড তুমি কমপ্লিট করে এসছো, রাইট? সেরকম ভাবে যখন তুমি সেকেন্ড নর্মাল ফর্ম নিয়ে আলোচনা করবে, তো বিফোর গোয়িং টু দ্য সেকেন্ড নর্মাল ফর্ম, ইউর ফার্স্ট নর্মাল ফর্ম শুড বি দেয়ার। ফার্স্ট নর্মাল ফর্ম ছাড়া কিন্তু সেকেন্ড নর্মাল ফর্ম আমরা পেতে পারি না, ওকে? তো বিফোর গোয়িং টু দ্য সেকেন্ড নর্মাল ফর্ম, আগে আমাদের এটা একটু মনে করে নেওয়া দরকার। অ্যাকচুয়ালি এটা আমি জানি না আমি করেছিলাম কি না, হয়তো আমি করেছিলাম, দিস পার্শিয়াল ডিপেন্ডেন্সি অ্যান্ড ফুল ডিপেন্ডেন্সি, ঠিক আছে? একটু মনে করে নেওয়া যাবে, হয়তো আমাদের এটা হয়েছিল আগে, ঠিক আছে? তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি অ্যান্ড ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি, এটা আমাদের জানা দরকার, ঠিক আছে? পার্শিয়াল ডিপেন্ডেন্সি মানে হচ্ছে, দেখো আগে থেকে তোমাদেরকে বলে রাখি, 2NF ফর্মটার জন্য তোমাদেরকে জানতে হবে 2NF ফর্মে কখন কাউকে তুমি বলবে যেটা অলরেডি সেকেন্ড নর্মাল ফর্মে আছে। সো সেকেন্ড নর্মাল ফর্মের ক্ষেত্রে দ্য টেবিল শুড অলরেডি বি ইন দ্য 1NF, মানে ফার্স্ট নর্মাল ফর্ম থাকতেই হবে। ফার্স্ট নর্মাল ফর্ম থাকা মানে কি? কোনো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, কোনো কম্পোজিট অ্যাট্রিবিউট থাকা চলবে না। অন অ্যাডিশন দেয়ার শুড নট বি এনি পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এবার পার্শিয়াল ডিপেন্ডেন্সি ব্যাপারটা কি? যেমন ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, সেটাকে বুঝিয়ে নিই, ঠিক আছে? একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, দেখো দুটো ডিপেন্ডেন্সি এখানটা দেওয়া রয়েছে, ঠিক আছে? দুটো ডিপেন্ডেন্সি এখানে দেওয়া রয়েছে। এবার এখানটা আমি ধরো মনে করছি লেটস চেক দ্য ক্লোজার অফ AB. So if I check the closure of AB, তো A জানা থাকলে আমরা B আমরা জানা থাকছি, আর A জানা থাকলে C ও জানতে পারছি, আর AB জানা থাকলে আমরা D ও জানতে পারছি। So definitely this AB is going to be a candidate key, or you can say this AB is the primary key for this table, ঠিক আছে? কারণ শুধু A বা শুধু B থাকলে কিন্তু আমরা জানতে পারবো না। A and B both are required, ঠিক আছে? A and B both are required, ভালো কথা। তো এবার
কোনো কিছু পার্শিয়াল কথার মানে কি জানো তো, মানে যখন কোনো কিছু কাইন্ড অফ একা একা টাইপের হয়ে যায়। এবার আমি বলছি একা একা টাইপের কি। তো যেমন ধরো আজকে তোমাকে তুমি জিজ্ঞেস করি যে এই যে ডি, ভালো করে বোঝো, হ্যাঁ, এই যে ডি এর যে ইনফরমেশনটা, ডি এর ইনফরমেশনটা, তো ডি এর যে ইনফরমেশনটা, এটা কি আমরা কোনোভাবে শুধু এ থেকে বা শুধু বি থেকে পেতে পারবো? লেটস চেক দ্য ক্লোজার অফ এ অনলি, ওকে। লেটস চেক দ্য ক্লোজার অফ এ। ইফ ইউ চেক দ্য ক্লোজার অফ এ, এ তাকে এ জানা থাকলে শুধু এ জানতে পারছো, আর এ জানা থাকলে সি জানতে পারছো অ্যাকর্ডিং টু দিস ডিপেন্ডেন্সি। আচ্ছা, নাও লেটস চেক দ্য ক্লোজার অফ বি অনলি। যদি তোমরা, কি হচ্ছে কি হচ্ছে, রাইট। যেটা বলছিলাম, তো লেটস চেক দ্য ডিপেন্ডেন্সি অফ বি অ্যালোন। তো বি জানা থাকলে শুধু বি জানতে পারছি, অন্য কিছু জানতে পারছি না, তাই তো? বি জানা থাকলে শুধু বি জানতে পারছি, অন্য কিছু জানতে পারছি না। তার মানে শুধু এ বা শুধু বি জানা থাকলে কিন্তু আমরা সি এর ইনফরমেশন পাচ্ছি না। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এ জানা থাকলে কিন্তু সিটা আমরা জানতে পেরে যাচ্ছি। তার মানে ভেবে দেখো, যদি আমরা ডি এর কথা বলি, ডি এর ইনফরমেশন পেতে গেলে কিন্তু তোমাকে এ অ্যান্ড বি বোথ, এ অ্যান্ড বি বোথ ইনফরমেশনস আর রিকোয়ার্ড, ঠিক আছে? এবার যদি সি এর কথা ভেবে দেখো, কি ইনফরমেশনটা পেতে গেলে কিন্তু এ অনলি ইজ অলসো ফাইন, ঠিক আছে? এ অনলি ইজ অলসো ফাইন। তার মানে আমরা এখানটায় বলতে পারি যে সি ইজ পার্শিয়ালি ডিপেন্ডেন্ট অন এ। ভালো করে বুঝো, হ্যাঁ, সি ইজ পার্শিয়ালি ডিপেন্ডেন্ট অন এ, ঠিক আছে? সি জানার জন্য কিন্তু আমাদের এ আর বি দুটো ইনফরমেশন কোনো দরকার পড়ছে না। বাট অন দ্য আদার হ্যান্ড, যদি আমাদের ডি এর ইনফরমেশন দরকার হয়, তাহলে কিন্তু এ আর বি দুটোই জানতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ডি ইজ ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এ অ্যান্ড বি বোথ। মানে এখানে এ আর বি হচ্ছে বেসিক্যালি, এখানে এ আর বিটা হচ্ছে বেসিক্যালি আমাদের সুপার কি, নট দ্য সুপার কি, আই ক্যান সে দিস ইজ দ্য ক্যান্ডিডেট কি অর দ্য প্রাইমারি কি ফর দিস টেবিল। বাট সি জানতে গেলে কিন্তু আমাদের এর ইনফরমেশনটাই যথেষ্ট। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যান্ড পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তাহলে যদি কেউ বলে এই টেবিলে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে কি না, হ্যাঁ ডেফিনেটলি আছে। এই এ অ্যারো সিটাই হচ্ছে একটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি, আর এইটা কিন্তু একটা ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি, কারণ ডি জানতে গেলে আমাদের ডেফিনেটলি এ আর বি দুটোই লাগছে। সো দিস ইজ ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি, ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্ট। দ্যাটস ইট। নাও লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, যেখানে আমরা বেসিক্যালি একটা টেবিল টাইপের নিয়েছি। এই টেবিলটা, ধরো এই টেবিলটা যদি তোমাকে জিজ্ঞেস করি, যেখানটা আমাকে বলতে পারবে যেখানটায় তোমাদের প্রাইমারি কি কোনটা হবে? তো লেটস সি, ডেফিনেটলি স্টুডেন্ট আইডি ইজ গোয়িং টু বি দ্য প্রাইমারি কি। কিন্তু এখানে যদি খেয়াল করে দেখো, স্টুডেন্ট আইডি কিন্তু রিপিট হচ্ছে। তার মানে দিস ইজ নট অনলি দ্য স্টুডেন্ট টেবিল, এখানেও বেসিক্যালি দুটো ইনফরমেশন একসঙ্গে কিন্তু মার্ক করা রয়েছে। এবং সেটা ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা হচ্ছে কোন স্টুডেন্ট কি কোর্স নিয়েছে। তার মানে এখানে একই সঙ্গে কিন্তু স্টুডেন্ট অ্যান্ড কোর্স এবং তার ইনস্ট্রাক্টর সবই রয়েছে। স্টুডেন্টের ইনফরমেশন আর কোর্সের ইনফরমেশন দুটো একসঙ্গে দেওয়া রয়েছে এখানটায়। ভালো কথা। তো যেহেতু স্টুডেন্টের ইনফরমেশন আর তো যেহেতু এখানটায় স্টুডেন্ট আর কোর্সের ইনফরমেশন দুটোই লাগছে, তো হোয়াট উই ক্যান ডু ইজ, তাহলে এখানটা আমি বলতে পারি যে শুধু স্টুডেন্ট আইডি দিয়ে তো আমরা বার করতে পারবো না। তাহলে কি কি লাগে বলো তো? স্টুডেন্ট আইডি অ্যান্ড কোর্স আইডি বোথ আর রিকোয়ার্ড, রাইট? স্টুডেন্ট আইডি, শর্টে লিখছি, স্টুডেন্ট আইডি অ্যান্ড কোর্স আইডি, দিস ইজ দ্য, দিস কম্বিনেশন ইজ দ্য প্রাইমারি কি, বা আমি ক্যান্ডিডেট কিও বলতে পারি, ঠিক আছে? বাট চলো প্রাইমারি কি লিখছি, কোনো অসুবিধা নেই, প্রাইমারি কি।
বুঝতে পারলে আশা করি, এটা নিয়ে আলাদা করে আর এটা নিয়ে ঘেরানোর কোনো প্রয়োজন নেই, বহুবার বুঝিয়েছি যে কেন। অ্যান্ড সি হেয়ার দ্য প্রাইমারি কি ইজ আ কম্পোজিট কি, রাইট? কেন কম্পোজিট কি? কারণ এখানটা কিন্তু দুটো দুটো অ্যাট্রিবিউট দিয়ে আমাদের মানে মাল্টিপল অ্যাট্রিবিউট প্রয়োজন পড়ছে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। ভালো কথা। এবার একটা কথা বলো তো, আজকে যদি আমাদের এই কোর্স আইডিটা জানা থাকে, তাহলে আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে স্টুডেন্ট আইডি থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি? দেখো, স্টুডেন্ট আইডি থেকে আমরা কোনো ইনফরমেশনই পেতে পারি না, রাইট? কেন? দেখো, যখন স্টুডেন্ট আইডি 1 তখন কোর্স আইডি 101, আবার যখন স্টুডেন্ট আইডি 1 তখন কোর্স আইডি 102, তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো সোলো ডিপেন্ডেন্সি কিছু নেই। আবার যদি স্টুডেন্ট আইডি থেকে আমরা দেখি এটা ম্যাথ রয়েছে কোর্স নেম, আবার স্টুডেন্ট আইডি 1-এর জন্য সায়েন্স রয়েছে, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট তুমি যদি ইনস্ট্রাক্টরের নামটাও দেখো, স্টুডেন্ট আইডি যখন 1 তখন ইনস্ট্রাক্টরের নাম মিস্টার স্মিথ, আবার যখন স্টুডেন্ট আইডি 1 তখন কিন্তু মিস্টার জনসন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হচ্ছে না এটা। তাহলে স্টুডেন্ট আইডি একা কিন্তু কোনোটাই বলতে পারছে না। আর যদি খেয়াল করে দেখো, কোর্স আইডি থেকে কিন্তু আমরা কোর্স নেমের ইনফরমেশন জানতে পারছি। আর দেখো, ম্যাথ কিন্তু একজনই পড়াচ্ছে মিস্টার স্মিথ, সায়েন্স কিন্তু একজনই পড়াচ্ছে মিস্টার জনসন, তাহলে কিন্তু আমরা কোর্স আইডি থেকে কিন্তু আমরা কোর্সের নেম যেরকম জানতে পারছি, ইনস্ট্রাক্টরটাও কিন্তু জানতে পারছি। তাহলে আমি এখানে বলতে পারি যে এই টেবিলটার ক্ষেত্রে কিন্তু পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে। ওয়েল, কীরকম পার্শিয়াল ডিপেন্ডেন্সি? ওয়েল, প্রাইমারি কিটা হচ্ছে স্টুডেন্ট আইডি অ্যান্ড কোর্স আইডি, ঠিক আছে? কিন্তু আমি দেখতে পাচ্ছি কোর্স নেম জানার জন্য কিন্তু আমার স্টুডেন্ট আইডিটা জানা দরকার পড়ছে না, শুধু কোর্স আইডি থেকে কিন্তু জানতে পেরে যাচ্ছি। ইনস্ট্রাক্টর জানার জন্য কিন্তু আমার স্টুডেন্ট আইডি জানার প্রয়োজন পড়ছে না, শুধু কোর্স আইডি থেকেই জানতে পেরে যাচ্ছি। তাহলে যেটা তোমার প্রাইমারি কি বা যেটা তোমার ক্যান্ডিডেট কি, তার মধ্যে যে কোনো একটা অ্যাট্রিবিউট থেকে যদি আমরা অন্যান্য অ্যাট্রিবিউট পেতে পারি, তো যে অ্যাট্রিবিউটগুলো আমরা পাচ্ছি দোজ আর পার্শিয়ালি ডিপেন্ডেন্ট। বুঝলে না? স্টুডেন্ট আইডি অ্যান্ড কোর্স আইডি বোথ আর মানে কম্বিনেশনটা হচ্ছে তোমার প্রাইমারি কি। এবার কোর্স আইডি থেকে তুমি কি কি ইনফরমেশন পাচ্ছ? কোর্স নেম পাচ্ছ, ইনস্ট্রাক্টর পাচ্ছ। তো তোমার কোর্স নেমটা কিন্তু পার্শিয়ালি ডিপেন্ডেন্ট অন কোর্স আইডি, ইনস্ট্রাক্টরটাও কিন্তু পার্শিয়ালি ডিপেন্ডেন্ট অন কোর্স আইডি। So now let's just take the definition. Partial dependency in a relational database occurs when a non-prime attribute is functionally dependent on only a part of the primary key rather than the entire primary key. আচ্ছা, এবার একটু ভেবে নেওয়া যাক যে নন প্রাইম কি কাকে বলা হয়। দেখো, নন প্রাইম কি, আমি প্রাইম কি কাকে বলেছিলাম? প্রাইম কি ইজ এনি কি হুইচ ইজ দ্য পার্ট অফ ক্যান্ডিডেট কি। এখানে ক্যান্ডিডেট কিটা কি? স্টুডেন্ট আইডি অ্যান্ড কোর্স আইডি। তো স্টুডেন্ট আইডি একটা প্রাইম কি, কোর্স আইডি একটা প্রাইম কি। কোর্স নেম আর ইনস্ট্রাক্টর, these two attributes are not a part of the candidate key. So this course name and instructor name, this will be known as the non-primary key. ঠিক আছে? NP মানে non-prime key. Sorry, not primary, non-prime key. বা non-prime attribute, not key. These are non-prime attributes. তাহলে যদি কোনো non-prime attribute candidate key বা primary key কোনো একটা কি দিয়ে সিঙ্গলি ডিস্টিংগুইশ করা যায় বা সিঙ্গলি আইডেন্টিফাই করা যায়, তাহলে দোজ non-prime keys are partially dependent on that particular primary key বা that particular key. যেমন ধরো এখানটায় কি বলেছি একবার পড়ছি তাহলে। partial dependency in a relational database occurs when a non-prime attribute, যেমন আগের এক্সাম্পলটা কি ছিল? এক্সাম্পলটা হচ্ছে তোমার কোর্স নেম আর ইনস্ট্রাক্টর is functionally dependent on, actually partially dependent on only a part of the prime key, is only a part of the primary key. তো প্রাইমারি কিটা কে ছিল? স্টুডেন্ট আইডি অ্যান্ড কোর্স আইডি। তো ওদের মধ্যে যে কোনো একটা পার্টের সঙ্গে যদি ডিপেন্ডেন্ট হয় ফাংশনালি, তাহলে সেটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি রাদার দ্যান দ্য এন্টায়ার প্রাইমারি কি। পুরোটা আমার দরকার পড়ছে না, ঠিক আছে? আর উল্টোটা কি হবে? ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি, যেটাতে পুরোটাই দরকার পড়ছে, সেটা হচ্ছে তোমার ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি, ঠিক আছে? তো এটা নিয়ে আর কিছু বলছি না, আই থিঙ্ক ইটস ফাইন। তো এবার আমরা কিন্তু সেকেন্ড নর্মাল ফর্মে আসতে পারি, ঠিক আছে? ভালো করে দেখো, এই যে টেবিলটা দিয়েছে, এই এই টেবিলটা যদি ভালো করে দেখো, যে প্রাইমারি আগে খেয়াল করার চেষ্টা করো যেখানে প্রাইমারি কি কোনটা। ওকে, লেটস ফাইন্ড আউট দ্য হুইচ ওয়ান ইজ দ্য প্রাইমারি কি। এখানে প্রাইমারি কি হচ্ছে, এখানে প্রাইমারি কি কোনটা? ওয়েল, এখানটায় প্রাইমারি কি হচ্ছে, আমরা এ কে ইউজ করতে পারি অ্যাজ দ্য প্রাইমারি কি। তো ইফ উই ইউজ এ অ্যাজ দ্য প্রাইমারি কি, দেখো তো এইটা কি সিঙ্গলি পুরোটাকে আইডেন্টিফাই করার জন্য যথেষ্ট, সেটাকে চেক করো। যদি একটু ভালো করে আমরা দেখি, তাহলে এখানটা আমরা বুঝতে পারবো এর ভ্যালু যখন পি তখন বি এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, এখানে খেয়াল করো, এর ভ্যালু যখন আর, বি এর ভ্যালু 3, এর ভ্যালু যখন পি তখন বি এর ভ্যালু 3, এর ভ্যালু যখন এস তখন বি এর ভ্যালু 3। রিডান্ডেন্সি দেখতে পাচ্ছি আমরা। তাহলে মাল্টিপল
ভ্যালুজ অফ এর জন্য কিন্তু বি এর মাল্টিপল ভ্যালু পাচ্ছি, তাহলে এ একা কখনো এখানে প্রাইম কি হতে পারে না বা প্রাইমারি কি হতে পারে না, এর সঙ্গে কাউকে একটা লাগবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো তুমি কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, যেমন ধরো আমি যদি বলি এ থেকে, আগে প্রাইমারি কিগুলো বার করে নিই তারপরে যা হবে। তো দেখো আম, এর সঙ্গে আমরা বিকে কিন্তু নিতে পারি, ঠিক আছে? কেন বিকে আমরা নিতে পারি, দেখো যখন যখন এর ভ্যালু পি, বি এর ভ্যালু ওয়ান, তখন বি এর ভ্যালু এসছে এক্স। তো আর কোনো কম্বিনেশনে কিরকম পাচ্ছ দেখো তো, এর ভ্যালু পি আর ওয়ান, এর ভ্যালু পি, বি এর ভ্যালু ওয়ান, এরকম আর কোনো কম্বিনেশন আছে না? নেই। তার মানে এটা পুরোপুরি একটা ইউনিক ব্যাপার, রাইট? তো এই ইউনিক ব্যাপারটা কিন্তু তাহলে আমরা বলতে পারি যে ডেফিনেটলি এ আর বি কিন্তু একটা কম্বাইন্ড প্রাইমারি কি, রাইট? এ অ্যান্ড বি ইজ গোয়িং টু বি আ কম্বাইন্ড প্রাইমারি কি। আবার উল্টোভাবে আমরা এটাও বলতে পারি, এটাও কিন্তু হতে পারতো এ অ্যান্ড সিও কিন্তু হতে পারতো, তাহলে ইদার এ বি হবে হচ্ছে এটা প্রাইমারি কি, আর নইলে এসি হবে হচ্ছে এটা প্রাইমারি কি। সো এ বি অ্যান্ড এসি, দিজ আর দ্য ক্যান্ডিডেট কিস, ঠিক আছে? দিজ আর দ্য ক্যান্ডিডেট কিস, তার মধ্যে যে কোনো একটাকে তোমরা প্রাইমারি কি বানিয়ে নাও। এবার দেখো কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, ওয়েল যদি ভালো করে খেয়াল করে দেখো, যখন সি এর ভ্যালু এক্স তখন বি এর ভ্যালু কিন্তু ওয়ান, ঠিক আছে? যখন সি এর ভ্যালু এক্স তখন বি এর ভ্যালু হচ্ছে ওয়ান, যখন সি এর ভ্যালু ওয়াই তখন বি এর ভ্যালু টু, যখন সি এর ভ্যালু জেড তখন বি এর ভ্যালু থ্রি। এখন যতবার জেড হচ্ছে ততবার থ্রি হচ্ছে, তাহলে দেয়ার ইজ আ ডিপেন্ডেন্সি ওয়ার আই ক্যান সি সি ডিপেন্ডেন্ট অন, সরি মানে বি ইজ ডিপেন্ডেন্ট অন সি, তাহলে সি অ্যারো দিয়ে লিখলাম বি, দের ইজ এ ডিপেন্ডেন্সি। এবার বলো আমি কোনটাকে প্রাইমারি কি ধরবো, আমি এবি কেও ধরতে পারি, আমি এসি কেও ধরতে পারি। লেটস ডু ওয়ান থিং, আমি ডিপেন্ডেন্সিগুলো এইভাবে লিখে দিচ্ছি। এবি জানা থাকলে আমরা সি জানতে পেরে যাব, আর এসি জানা থাকলে আমরা বি জানতে পেরে যাব, ঠিক আছে? কেন বলো তো, যখন তুমি এ আর সি এর কম্বিনেশন যদি দেখো, তখন এর ভ্যালু পি, সি এর ভ্যালু এক্স, এরকম কম্বিনেশন আর কোথাও আছে না। এগেন দিস ইজ ইউনিক, তাহলে আমরা বি কেও ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, তখন তো অসুবিধা হবে না কিছু। তো এই তিন ধরনের ডিপেন্ডেন্সি কিন্তু আমাদের এখানে রয়েছে, ভালো কথা। এবার খেয়াল করে দেখো এখানটা আমি যদি তোমাদেরকে বলি, দেখো ইদার তুমি এবি অ্যারো দিয়ে সিটা দেখো, বা নইলে এসি অ্যারো দিয়ে বিটা দেখো, তুমি যদি দুটোকে কন্ডিশন নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার একটা ক্যানোনিক্যাল কভার হচ্ছে না, মানে রিপিটেশন হয়ে যাচ্ছে। তো আমি একটা রিপিটেশন সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরো আমি এটাকে রাখছি না, শুধু এইটা, এই দুটোকেই রাখো, সি অ্যারো বি আর এ বি অ্যারো সি, এই দুটোকেই রাখো। এবার রেখে তোমরা দেখো, যদি আমি তোমাদেরকে ধরো কথার কথা বললাম যে আমাকে বলো যে সি এর ইনফরমেশন জানার জন্য, ওকে, সাপোজ এ বি ইজ ইউর প্রাইমারি কি, তুমি ধরো এবি কে প্রাইমারি কি চুজ করেছো, সি এর ইনফরমেশন জানার জন্য তোমার কোনটা কোনটা লাগছে। তো সি এর ইনফরমেশন জানার জন্য কিন্তু তোমার এ অ্যান্ড বি বোথ লাগছে, তাহলে আমি বলতে পারি সি ইজ ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট, ভালো করে শোনো, সি ইজ ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এ বি বোথ, ঠিক আছে? বাট যদি আমি তোমাদেরকে বলি বি এর ইনফরমেশন জানার জন্য আমার কি এ আর বি বোথ লাগছে, না, বি এর ইনফরমেশন জানার জন্য কিন্তু আমার শুধু সি জানতে পারলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? বা আমি একটু চেঞ্জ করছি, দাঁড়া বোঝানোটা আমি একটু চেঞ্জ করছি, কিরকম চেঞ্জ করছি বলো তো, আমি না এখানটায় না, ঠিকই আছে, ঠিক আছে, চাপ নেই কিছু, যা ছিল তাই থাকুক। তো সি এর ইনফরমেশন জানার জন্য আমার, সি এর ইনফরমেশন জানার জন্য আমার কি লাগছে, এ আর বি বোথ লাগছে। আর যদি আমি কেউ বি এর যদি ইনফরমেশন জানতে চায়, তাহলে শুধু সি হলেও কিন্তু হয়ে যাবে। তার মানে এই যে সি আর বি যেটা রয়েছে, এটা কিন্তু একটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি হয়ে গেল। এই যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি হয়ে গেল, টু এন এফ ফর্মে কিন্তু পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকতে পারে না। তার মানে দিস টেবিল ইজ নট ইন দ্য টু এন এফ। আমার কথাটা বুঝতে পারছো আমি কি বলছি? কোনো একটা প্রবলেম ইজ হোয়াট, প্রবলেম ইজ একটাই, হুম, আচ্ছা আচ্ছা, আমি নেসেসারি একটা বেশি জিনিস করে ফেলেছি, সেটা হচ্ছে আমি অকারণে সি আর ও বি কেন করতে গেলাম এটাকে, সরি। এই ডিপেন্ডেন্সিটা তো আমি বি আর ও সি লিখলেই পারতাম, অত ঝামেলা হতো না তাহলে আর। মাই মিস্টেক। দেখো আমি এটাও বলতে পারি যে বি এর যখন ভ্যালু ওয়ান, দেখো বি এর ইউনিক ভ্যালু ওয়ান টু থ্রি, যখন ওয়ান পেয়েছো তখন সি এর ভ্যালু এক্স পেয়েছো, টু পেয়েছো তখন ওয়াই পেয়েছো, থ্রি যখন থ্রি পেয়েছো বি এর সব কটা ভ্যালু তখন জেড পেয়েছো। তো দ্য ডিপেন্ডেন্সি ইজ লাইক দিস, বি অ্যারো সি। আমি সেটাই বলছি যে যখন আমি, আর এখানটায়, তো
যদি এখানটায় আমার সি এর ভ্যালু জানা দরকার পড়ে, ঠিক আছে, তো সি এর ভ্যালু যদি জানা দরকার পড়ে, আমি ধরো এবি কে প্রাইমারি কি চুজ করেছি, রাইট? তো সি এর ভ্যালু জানার দরকার যদি আমি পড়ে, তাহলে বি থেকেই তো আমরা সেটা জানতে পেরে যাচ্ছি, মানে এ আর বি কি কি দুটো কি লাগছে না? তো অবভিয়াসলি ইটস আ পার্শিয়াল ডিপেন্ডেন্সি, এটা কিন্তু ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি হলো না। সি এর ভ্যালু জানার জন্য আমরা প্রাইমারি কি চুজ করেছি, এ অ্যান্ড বি বোথ, কিন্তু আমি দেখতে পাচ্ছি সি এর ভ্যালুটা কিন্তু আমরা পার্টিকুলারলি বি থেকেই পেয়ে যাচ্ছি, দুখানা দরকার পড়ছে না। এজন্য আমি বলতে পারি এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি রয়েছে। and as there is partial dependency the table is not in the 2NF form। দেখো, একটা জিনিস আমি তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে দিস টেবিল ইজ অলরেডি ইন দ্য 1NF, ঠিক আছে? কেন 1NF কেন? তুমি এখানে কোথাও কোনো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছ বা কোনো কম্পোজিট অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছ না? নেই তো এখানটায়। তার মানে 1NF রয়েছে বাট 2NF এ নেই। 2NF আনার জন্য কি করতে হবে? তোমাকে খুঁজে বার করতে হবে যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি কোন কোন অ্যাট্রিবিউটটার মধ্যে রয়েছে। ভালো করে শোনো, হ্যাঁ? তো পার্শিয়াল অ্যাট্রিবিউট ডিপেন্ডেন্সিটা আমি দেখতে পাচ্ছি বি আর সি এর মধ্যে রয়েছে। তো পুরো টেবিলটাকে কি করে ব্রেক করবে সেটাকে আগে ক্লিয়ার করো। তিনটে অ্যাট্রিবিউট রয়েছে তোমার, এ বি আর সি, তোমার মেইন টেবিলটার মধ্যে তিনটে অ্যাট্রিবিউট রয়েছে, এ বি আর সি, তাই তো? তো ভালো করে বোঝো, তোমার কোনটার মধ্যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি রয়েছে? এ আর বি এর মধ্যে রয়েছে, রাইট? এ আর বি এর মধ্যে রয়েছে। আর আর তোমার প্রাইমারি কি তুমি কোনটাকে চুজ করেছো? তুমি প্রাইমারি কি চুজ করেছো এর মধ্যে হচ্ছে এ বি কে। তো একটা কাজ করবে, একটা টেবিলের শুধু প্রাইমারি কিটাকে রাখবে, ঠিক আছে, এ বি। আরেকটা টেবিলে যে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা রয়েছে ওটাকে রাখবে। অনেকে বলে এটা করলে কি করে হবে? অনেক টিচার অনেক রকম ভাবে করায়, এটা আমার একটা শর্ট ট্রিক। একটা টেবিলে শুধু প্রাইমারি কিটাকে রেখে দাও, আরেকটা টেবিলে তুমি পার্শিয়াল ডিপেন্ডেন্সি রেখে দাও। এর ফলে কি হবে বলো তো? খেয়াল করে দেখো, দুটো টেবিলেই একটা অ্যাট্রিবিউট অটোমেটিক্যালি কমন চলে এসেছে, সেটা কোনটা? বি। এর ফলে কি হবে? যেটা এই টেবিলে পার্ট অফ প্রাইমারি কি, সেটা ওই টেবিলে ফরেন কির মতো কাজ করছে। ধরো বিটা ওই টেবিলে ফরেন কির মতো কাজ করছে। তাহলে আমি এখানে কিভাবে ব্রেক করবো? একটা হবে এ বি, একটা হবে বিসি, সি। এগুলো মাল্টিপ্লাই হয়ে গেল তাহলে। এক সেকেন্ড, সরি। একটু ছোট করে দিলাম, বোঝা নিয়ে কথা আমাদের। টপিকটা তো বুঝে গেছি, ঠিক আছে? আমার মনে হয় এটা তোমাদের থাকা দরকার, যেটা আমি এখানে করলাম, আদারওয়াইজ পরে বুঝতে অসুবিধা হবে, রাইট? সরে গেল কেন? পড়াইনি, রাইট? ওকে, তো আই গেস তোমরা ব্রেক করাটা বুঝতে পেরেছো। একটা টেবিলে আমরা এ আর বিটাকে রেখেছি, একটা টেবিলে আমরা বি আর সিটাকে রেখেছি। মোট কথা ওইটাকে তোমরা আলাদা করে দাও যাদের মধ্যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে আই গেস? ডাউট থাকার কথা নয়, লাইক দিস, ঠিক আছে? So that is what the second normal form, and now I'll be moving to the third one, that is the third normal form. But before going to the third normal form, আমাদের মনে রাখতে হবে যে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি কি ছিল। সহজে বলে রাখি, আমি কি বলেছিলাম? এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ডে 3-তে ছিল। এ এর সঙ্গে যদি বি এর ডিপেন্ডেন্সি থাকে আর বি এর সঙ্গে যদি সি এর ডিপেন্ডেন্সি থাকে, তাহলে এ আর সি ডিপেন্ডেন্সিতে রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ট্রানজিটিভিটি, বা দিস ইজ কল্ড ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি, ঠিক আছে? এবার তখনও পর্যন্ত আমি প্রাইম অ্যাট্রিবিউট নন প্রাইম অ্যাট্রিবিউট এত কিছু বোঝাইনি, তাই এটাকে আমি প্রাইম নন প্রাইম দিয়ে বোঝাতে পারিনি। তখন জাস্ট এটুকু বলে দিয়েছিলাম যে এর সঙ্গে বি এর ডিপেন্ডেন্সি, বি এর সঙ্গে সি এর ডিপেন্ডেন্সি, তাহলে এ আর সি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিতে রয়েছে। যেমন এই টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এনরোলমেন্ট নাম্বারের সঙ্গে ডিপার্টমেন্টের ডিপেন্ডেন্সি, আর ডিপার্টমেন্টের সঙ্গে বিল্ডিং নাম্বারের ডিপেন্ডেন্সি, তাহলে এনরোল নাম্বারের সঙ্গে বিল্ডিং নাম্বারে কিন্তু ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি ছিল। এবার ব্যাপারটা হচ্ছে, আজকে আমরা এই ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে একবার রিপিট করবো, বাট দিস টাইম উই আর গোয়িং টু এক্সপ্লেন দিস উইথ দ্য, বা দিস টাইম উই আর গোয়িং টু আন্ডারস্ট্যান্ড দিস উইথ দ্য হেল্প অফ প্রাইম অ্যান্ড নন প্রাইম অ্যাট্রিবিউট, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, দেখো ডেফিনেশন আমি কি লিখেছি, আ ফাংশনাল ডিপেন্ডেন্সি ফ্রম নন প্রাইম টু নন প্রাইম অ্যাট্রিবিউট ইজ নোন অ্যাজ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। রিমেম্বার ইট ভেরি কেয়ারফুলি, ওকে? কি বললাম আমি? নন প্রাইম টু নন প্রাইম যদি হয়, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, ওকে? অ্যাকচুয়ালি প্রাইম অ্যাট্রিবিউট ব্যাপারটা কি বলতো? প্রাইম ইজ মাস্ট, বাট নন প্রাইম হচ্ছে যার নিজেরই কোনো আতাপাতা নেই, তার ইনফরমেশন কি করে পাবো, তারই কোনো আতাপাতা নেই, সে আবার আরেকজনকে ডিপেন্ড করে রেখে, মানে তার উপর আবার আরেকজন ডিপেন্ডেন্ট। তো তোমার নিজেরই খাওয়ার টাকা নেই, তোমার উপর একজন আবার ভরসা করে বসে রয়েছে, ব্যাপারটা এরকম টাইপের।
আমি তখন একটা এক্সাম্পল এখানটায় নিয়েছি, একটা রিলেশনাল ডেটাবেস মডেল যেখানটায় মনে করো 3টে অ্যাট্রিবিউট রয়েছে, এ বি আর সি। ডিপেন্ডেন্সি কি দেওয়া রয়েছে? ডিপেন্ডেন্সি দেওয়া রয়েছে এ থেকে বি আর বি থেকে সি। এবার একটা কাজ করো তোমরা, এখানে আমি দেখো প্রাইমারি কিটাকে এ লিখে দিয়েছি আগে থেকে। কেন লিখেছি ভালো করে খেয়াল করো। আমি যদি এই টেবিলটার ক্ষেত্রে এর ক্লোজার বার করতে বলি তোমাদেরকে, তো এ থেকে তোমরা বি জানতে পেরে যাবে আর বি থেকে তোমরা সি জানতে পেরে যাবে। তার মানে এ একটা এমন অ্যাট্রিবিউট দ্যাট ইজ সিঙ্গলি সাফিসিয়েন্ট এনাফ টু ইউনিকলি আইডেন্টিফাই এনি সেট অফ অ্যাট্রিবিউট, তাই তো? অবভিয়াসলি দিস এ ইজ আ প্রাইমারি কি। এবার ভেবে দেখো, তার মানে আমি বলতে পারি এই যে টেবিলটা আমার এ বি আর সি, এই যে টেবিলটা, হ্যাঁ, এ আর বি কে, এ কে বাদ দিয়ে, যেহেতু তোমার এ হচ্ছে প্রাইমারি কি, এ কে বাদ দিয়ে যে বি আর সি, তো দিস বি অ্যান্ড সি আর গোয়িং টু বি হোয়াট, নন প্রাইম কি, রাইট? খুব সিম্পলি যদি বুঝি ধরে নাও বি আর সি হচ্ছে তোমার নন প্রাইম কি। এবার ভালো করে খেয়াল করে দেখো, ওরা ডিপেন্ডেন্সি দিয়ে দিয়েছে কি, বি অ্যারো সি। হাই কপাল, বি অ্যারো সি মানে কি, বি হচ্ছে একটা নন প্রাইম, সিও হচ্ছে একটা নন প্রাইম। তো নন প্রাইম ডিপেন্ডেন্সি রয়েছে মানে ট্রানজিটিভ রয়েছে, ঠিক আছে? এবার তাহলে আমাদেরকে আগেগুলো চেক করার দরকার নেই যে এ থেকে বি, বি থেকে সি, না চেক করার দরকার নেই, দেখো অটোমেটিক্যালি হয়ে গেছে নন প্রাইম ডিপেন্ডেন্সি হয়ে এসছে। তো তার মানে ট্রানজিটিভ কি করে হবে দেখো, প্রাইমারি কি কোনটা, এ, তাহলে এ থেকে আমরা বি জানতে পারবো আর বি থেকে আমরা জানতে পারছি সি। এই তো এ থেকে বি, বি থেকে সি ট্রানজিটিভ হয়ে গেল। তার মানে তোমার টেবিলে যদি নন প্রাইম কি, কি নন প্রাইম তো কি বলা হয় না, নন প্রাইম অ্যাট্রিবিউটগুলোর মধ্যে যদি ডিপেন্ডেন্সি থাকে, তার মানে ওখানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রয়েছে ফর শিওর, ঠিক আছে? একবার এখানটা খেয়াল করে দেখো তো, এই যে এক্সাম্পলটা আমি নিয়েছিলাম, ডিপার্টমেন্ট আর বিল্ডিং নাম্বার দুটোই কিন্তু নন প্রাইম অ্যাট্রিবিউট, হ্যাঁ কি না? আচ্ছা, নন প্রাইম অ্যাট্রিবিউট কাকে বলা হয়? যেটা কোনো ক্যান্ডিডেট কির পার্ট নয়, রাইট? এখানে ক্যান্ডিডেট কি কোনটা, এখানে ক্যান্ডিডেট কি বেসিক্যালি একটাই, এনরোল নাম্বার ইজ দ্য ক্যান্ডিডেট কি, দ্যাট ইজ দ্য প্রাইমারি কি, ঠিক আছে? ডিপার্টমেন্টটাও তোমার এখানটায় রিপিট হচ্ছে, আর তোমার নেমও এখানটায় রিপিট হচ্ছে, বিল্ডিং নাম্বারও রিপিট হচ্ছে। তার মানে এগুলো কোনোটাই কিন্তু ক্যান্ডিডেট কি হতে পারে না, কিন্তু এনরোল নাম্বার কিন্তু একবারও রিপিট হয়নি। সো অবভিয়াসলি দিস ক্যান ইউনিকলি আইডেন্টিফাই এনি টেবিল বা এনি টাপল, সরি এনি টাপল। এনরোলমেন্ট নাম্বার যখন নিজেই একটা ক্যান্ডিডেট কি, ওকে বাদ দিয়ে সবাইকে আমরা কি বলবো, নন প্রাইম কি বলে দেবো। এবার দেখো আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, ডিপার্টমেন্ট নাম্বার যখন সিও তখন বিল্ডিং নাম্বার 4, ডিপার্টমেন্ট নাম্বার যখন ইসি তখন কিন্তু বিল্ডিং নাম্বার 2। সো এখানে কোনো এমন হয়নি যে চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো রিডান্ডেন্সি কিন্তু এখানটায় নেই। তাহলে আমি বলতে পারি এখানটায় ডিপার্টমেন্ট আর বিল্ডিং নাম্বারের মধ্যে কিন্তু একটা ডিপেন্ডেন্সি রয়েছে। ডিপার্টমেন্ট অ্যান্ড বিল্ডিং নাম্বার বোথ আর নন প্রাইম অ্যাট্রিবিউটস, তো অবভিয়াসলি দেয়ার ইজ দ্য ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, হ্যাঁ কি না? তার মানে চোখ বন্ধ করে ওকে, নন প্রাইম অ্যাট্রিবিউটের মধ্যে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে মানে ওখানটায় ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, ক্লিয়ার? ওকে। এবার আমি তোমাদেরকে বলি যেটা কেন বলছি, তার কারণটা হচ্ছে এখন আমরা শিখবো থার্ড নর্মাল ফর্ম। ক্লিয়ারলি জেনে রাখো, যেটা থার্ড নর্মাল ফর্মে রয়েছে, যদি কোনো টেবিল থার্ড নর্মাল ফর্মে থাকে, ওখানে পাতি কথায় ওটা 1NF থাকতে হবে, ঠিক আছে? 1NF মানে কি, ওখানে কোনো, আমরা না, আমি এটা করাতে করাতে সবসময় রিপিট করবো, 1NF এ রয়েছে মানে ওখানে কোনো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট নেই, ওখানটায় কোনো কম্পোজিট অ্যাট্রিবিউট নেই, চলো। তারপরে শুধু 1NF থাকলে হবে না, 2NF ও থাকতে হবে। 2NF মানে ওখানটা কি ডিপেন্ডেন্সি থাকা চলবে না বলো, এইমাত্র আমরা করলাম পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা চলবে না, রাইট? দেয়ার শুড নট বি এনি পার্শিয়াল ডিপেন্ডেন্সি, তাহলে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা চলবে না। এবার 3NF কখন আমরা বলবো, 3NF আমরা তখন বলবো ওর মধ্যে যদি কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু 3NF হবে না। দেয়ার শুড নট বি এনি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, দেন অনলি ইট উইল বি নোন অ্যাজ 3NF। তার মানে একটা পাতি কথা বলবো, সিঙ্গেল ভ্যালুড সব সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট থাকতে হবে, মানে কোনো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বা কোনো কম্পোজিট অ্যাট্রিবিউট থাকা চলবে না, মানে 1NF স্যাটিসফাই করেছে। শুধু 1NF স্যাটিসফাই করলে তো হবে না বাবু, এবার চেক করতে হবে যে ওখানটায় তোমার কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা চলবে না। পার্শিয়াল ডিপেন্ডেন্সি নেই মানে কি, 2NF-টাও স্যাটিসফাই করে গেল, শুধু সেটা হলেও হবে না, এবার চেক করতে হবে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে কিনা। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিও থাকা চলবে না, তার মানে তোমার 3NF এ রয়েছে। তার মানে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটস, কম্পোজিট অ্যাট্রিবিউটস থাকা চলবে না, পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা চলবে না, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকা চলবে না, তবে বলবো আমরা 3NF, ঠিক আছে? কিন্তু দেখবে তুমি যখনই কোনো ডেফিনেশন খুঁজবে ওরা এভাবে বলে যে দ্য টেবিল শুড বি ইন দ্য 2NF ফর্ম। 2NF এ রয়েছে মানে 1NF 2NF দুটো স্যাটিসফাইড, তার মানে এবার শুধু অ্যাডিশনাল দেখতে হবে 3NF-টা, বুঝতে পারলে? So a relation is in the third normal form if there is no transitive dependency for non-prime attributes as well as it is in the second normal form. বুঝতে পারছি? ঠিক? দেখো, এবার দেখো এখানটায় এটা লিখে দিয়েছি যে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা কখন হয়। আচ্ছা ঠিক আছে, এর দেখো একটা অল্টারনেটিভ ডেফিনেশন এখান দিয়ে লেখা রয়েছে, ঠিক আছে? আমি অল্টারনেটিভ ডিপেন্ডেন্সিটা বোঝাবো কি এখনই? ফার্স্ট let me explain this with the help of this table, তারপরে আমি অল্টারনেটিভ ডেফিনেশনে আসবো, ঠিক আছে?
অল্টারনেটিভ ডেফিনেশনটা আরও ব্যাপারটাকে ইজি করে দেবে, ঠিক আছে? আচ্ছা, সবার আগে এখানটায় খেয়াল করে দেখো, আমি তোমরা না প্রথমে এই টেবিলটার দিকে প্লিজ তাকিও না, তাহলে তোমরা বুঝতে পারবে না, ঠিক ঠিক আছে? এই টেবিলটার দিকে আগে তাকিও না তোমরা। প্রথমে তোমরা এই টেবিলটা তাকাও এবং এই টেবিলটা তোমরা তাকিয়ে বলো যেখানটা প্রাইমারি কি কোনটা হওয়া উচিত, সেটা আগে তোমরা উত্তর দাও। চলো কমেন্টে সবাই উত্তর দাও যে এই টেবিলটার ক্ষেত্রে প্রাইমারি কি কোনটা হওয়া উচিত। তো এটার ক্ষেত্রে যদি আমরা চেক করে দেখি, তো এর ভ্যালু কোনোটাই কিন্তু রিপিট করেনি। এর ভ্যালু এর ভ্যালু যেহেতু সবকটাতে ইউনিক রয়েছে, আমি কি বলেছি, ইউনিক থাকা মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি রয়েছে, তার মানে এ থেকে আমরা বি এর ভ্যালু, সি এর ভ্যালু দুটোই পেয়ে যাচ্ছি, তার মানে অবভিয়াসলি এ ইজ দ্য প্রাইমারি কি হিয়ার। A is sufficient enough to uniquely identify any tuple. We don't require any other attributes to be combined with the primary key or to be combined with the attribute A. So A is singly the primary key. There is no need of composite key. এখানে A থেকে আমরা B পেয়ে যাবো, এখানে A থেকে আমরা C পেয়ে যাবো। চলো, ইটস ভেরি গুড। এবার এবার আচ্ছা, প্রথমে বলো এটা 1NF এ আছে কিনা বাবু। ইয়াস, ইন দ্য 1NF। চেক করে দেখো, ইজ দেয়ার এনি পার্শিয়াল ডিপেন্ডেন্সি, সেটা তোমাদেরকে চেক করতে হবে। আমি এখন তোমাদের উপর ছাড়ছি যে 2NF এ আছে কিনা, 3NF এ আছে কিনা, তোমরা চেক করবে, ঠিক আছে? তো লেটস ফাইন্ড আউট ইজ দেয়ার এনি পার্শিয়াল ডিপেন্ডেন্সি অর নট। ওকে, যখন বি এর ভ্যালু 1, নন প্রাইম কোনটা কোনটা? তো নন প্রাইম হচ্ছে, আচ্ছা এগুলো দিয়ে মার্ক করি। এক সেকেন্ড, এক সেকেন্ড। যেটা বলছিলাম, তো খেয়াল করো এখানটায় যে আমরা ভালো করে দেখি, কোথায় গেল কোথায় গেল, এটা হচ্ছে তোমার নন প্রাইম, এটা হচ্ছে তোমার নন নন প্রাইম অ্যাট্রিবিউট, বি আর সি হচ্ছে নন প্রাইম। এবার চেক করো যে এই বি আর সি এর মধ্যে কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে কি না, ঠিক আছে, মানে সরি পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে কিনা। যখন বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু এক্স, 1 এর ভ্যালু বি যখন ভ্যালু 2 তখন ওয়াই, যখন বি এর ভ্যালু 2 তখন সি এর ভ্যালু জেড। দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে বি টু সি তো কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি নেই। আচ্ছা, সি টু বি কি আছে যদি আমরা খেয়াল করে দেখি, সি এর ভ্যালু যখন জেড তখন বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু যখন জেড তখন বি এর ভ্যালু 3। না, তাহলে বি টু সিও কোনো ডিপেন্ডেন্সি নেই আর সি টু বিও কোনো ডিপেন্ডেন্সি নেই, তাহলে আমরা বেঁচে গেছি। সি টু সিও কোনো ডিপেন্ডেন্সি নেই আর সি টু বিও কোনো ডিপেন্ডেন্সি নেই, তাহলে কিন্তু এখানটায় কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি নেই, তার মানে কিন্তু এটা 2NF ফর্মে রয়েছে, বা দ্যাটস ফাইন। এবার জাস্ট আমাদের চেক করতে হবে দ্যাট ওয়েদার দেয়ার ইজ এনি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি অর নট, ওয়েদার ইজ দেয়ার এনি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি অর নট। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, একটা সেকেন্ড, হ্যাঁ। আমার একটা জিনিস একটুখানি বলতে ভুলই হয়েছে হয়তো, এটা হচ্ছে এখানটায় এ থেকে কি আমরা পাচ্ছি সি এর ভ্যালু, দেখো তো, ডিপেন্ডেন্সিটা চেক করলে ভালো হতো। এর ভ্যালু যখন পি তখন সি এর ভ্যালু এক্স, ঠিক আছে? আহ, তো বটে, এ থেকে আমরা বি পাচ্ছি, এ থেকে আমরা সিও পাচ্ছি। ওকে, সো এটা যেটা আমি ভুল বললাম সেটা হচ্ছে বি আর সি এর মধ্যে ডিপেন্ডেন্সি নেই বলেছি আমি, না? দেখো ওয়ান এর ভ্যালু যখন, বি এর ভ্যালু যখন 1 তখন সি এর ভ্যালু এক্স,
বি এর ভ্যালু যখন 2 তখন সি এর ভ্যালু ওয়াই, বি এর ভ্যালু যখন 2 তখন সি এর ভ্যালু জেড, রাইট? ডিপেন্ডেন্সি তো there is dependency. আরেকবার দেখা যাক। তো এখানটায় ইউনিকলি কি আইডেন্টিফাই করতে পারছে? ইউনিকলি 1NF তো আছে ফর শিওর, আর 2NF-টাও দেখতেই পাচ্ছি, কারণ কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি তো এখানটায় নেই, তাই না? বাট এখানে নন প্রাইমটা কোনটা কোনটা? নন প্রাইম হচ্ছে এইটা আর এইটা, রাইট? তো নন প্রাইম কি কোনো ডিপেন্ডেন্সি আছে সেটা দেখে নিতে হবে আমাদেরকে। আচ্ছা, আমরা ট্রানজিটিভ দিয়ে একটা জিনিস কিন্তু বলতে পারি এখানটায়, যে যখন এর ভ্যালু এ থেকে বি আছে আর ওয়ান এর ভ্যালু যখন এর ভ্যালু জেড আছে। আচ্ছা, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। টেবিলটা না আমার লেখাতে একটা ভুল হয়ে গেছে, বুঝেছো? কি ভুল হয়েছে বলো তো? আমি এখানটায় যেটা জেড করে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি জেড হবে না। রাইট, রাইট। দিস উইল নট বি জেড, এটা ওয়াই হবে, ওই জন্য আমার ওইটা হচ্ছে না। দিস উইল বি ওয়াই, ঠিক আছে? এটা ওয়াই হবে, ওই জন্য এটা ভুল আসছে। এবার ঠিক আছে, এটা টাইম নষ্ট হলো। তো দেখো এখানে ডিপেন্ডেন্সি আছে কিনা। যখন বি এর ভ্যালু 1 তখন সি এর ভ্যালু এক্স, যখন বি এর ভ্যালু 2 তখন সি এর ভ্যালু ওয়াই, যখন যতবার বি এর ভ্যালু এটা আমাদের এসছে, এটাও আমাদের অ্যাকচুয়ালি ওয়াই হবে, ঠিক আছে? এটাও ওয়াই হবে। আমার এখানে কিন্তু ওটা ভুল হয়ে গেছে। দুটোই ওয়াই হবে এখানটা। তো যদি আমরা খেয়াল করে দেখি, তো অবভিয়াসলি বি এর সঙ্গে সি এর কিন্তু ফাংশনাল ডিপেন্ডেন্সি রয়েছে। আর ফাংশনাল ডিপেন্ডেন্সি যেহেতু রয়েছে দুটো নন প্রাইমের মধ্যে, তো নন প্রাইম থাকা মানে এটা 3NF তো হচ্ছে না, কারণ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রয়েছে। তো তাহলে আমরা 3NF কি করে করতে পারি? তো ভালো করে বুঝবে, হ্যাঁ। নিয়মটা হচ্ছে, যখন আমরা এটাকে টেবিলে ব্রেক করব, তো টেবিলটা কি করে ব্রেক করব? ওয়েল, নিয়মটা হচ্ছে প্রাইমারি কি একটা টেবিলে তো থাকতেই হবে। দেখো প্রাইমারি কিটা এখানটায় রেখেছি, ঠিক আছে? এবার তার সঙ্গে তোমরা এই দুটো নন প্রাইম অ্যাট্রিবিউটের মধ্যে যে কোনো একটাকে রাখবে। এবার যে কোনো একটা মানে সত্যি কি যে কোনো একটাকে রাখা যাবে না? দেখো এই যে বি আর সির মধ্যে ডিপেন্ডেন্ট কোনটা? সিটা হচ্ছে ডিপেন্ডেন্ট, রাইট? কার উপর ডিপেন্ডেন্ট? বি। বি এর উপর ডিপেন্ডেন্ট। তো তো যে প্রাইম অ্যাট্রিবিউটটা, যে নন প্রাইম অ্যাট্রিবিউটটার উপর ডিপেন্ডেন্ট, সেটাকে তোমরা প্রাইমারি কির সঙ্গে রাখবে। বি এর ভ্যালু দিয়ে কিন্তু তোমরা সি এর ভ্যালু পাচ্ছ, সেই জন্য যে নন প্রাইম অ্যাট্রিবিউটটার উপর ডিপেন্ডেন্ট সেইটার সঙ্গে রাখবে। তাই এখানে আমরা বি কে রেখেছি, এখানে কিন্তু সি কে রাখা চলবে না। ওকে, রিমেম্বার দিস। তাই একটা টেবিল হবে এ বি, আর একটা টেবিল হবে বি অ্যান্ড সি। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এখানে এই দুটো যেহেতু আমি ভুল করে জেড নিয়ে নিয়েছিলাম, ওই জন্য আমাদের ভুল আসছিল। এবার তোমরা খেয়াল করে দেখো, যেগুলো রিপিটেশন হয়েছিল সেগুলো রিপিটেশন হয়নি। যেহেতু পি কিউ আর এস টি ইউ ভি পুরোটা এর সবকটা ভ্যালু ইউনিক রয়েছে, তাই ওটাকে তো পুরো লিখতেই হলো। কিন্তু বি এর ভ্যালু আর রিপিট করতে হলো না এখানে, কারণ বি এর স্পেসিফিক ভ্যালুর জন্য সি এর স্পেসিফিক ভ্যালুই পাচ্ছি। 1 এর জন্য এক্স, 2 এর জন্য ওয়াই, 3 এর জন্য জেড, আর 4 এর জন্য এ। ওটা রিপিট হয়নি, ঠিক আছে? তো নাও দিস ইজ ইন দ্য 3NF ফর্ম, কারণ এখানটা কিন্তু খেয়াল করে দেখো আর কিন্তু কোনো নন প্রাইম কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নেই, ঠিক আছে? কেন নেই? কারণ এখানটায় কিন্তু এই টেবিলটার প্রাইমারি কি কোনটা? এই টেবিলটার প্রাইমারি কি কিন্তু বি, ঠিক আছে? তাহলে ওটাকে তার নন প্রাইম বলতে পারি না। 3NF এ চলে এসছে এটা অলরেডি। বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, লাস্ট হচ্ছে বয়েজ কোড নর্মাল ফর্ম। আমি শিওর আমি হাইড করছি কিছু একটা। ও না, আমি তো ডিসেবল করে দিয়েছি ওয়েবক্যাম। যদি আমি
করি, এখানটা দিয়ে রাখি, ঠিক আছে। তো এবার মনে করো এই যে প্রবলেমটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বয়েস কোড নর্মাল ফর্ম। তো হোয়াট ইজ বয়েস কোড নর্মাল ফর্ম? এটা হচ্ছে একটা অ্যাডভান্স ফর্ম অফ 3NF, যেখানটায় কি হয়, এটা 1NF-ও থাকতে হবে, 2NF-ও থাকতে হবে, 3NF-ও থাকতে হবে। আচ্ছা, এবার যেটা আমি এখানে স্কিপ করে গেছিলাম, একটা অল্টারনেটিভ ডেফিনেশন ওখানটায় ছিল 3NF এর ক্ষেত্রে, ওটাকে আমরা আগে করে নিই, ঠিক আছে? ওটা হলে আরো সুবিধা হয়ে যাবে। তো 3NF এর অল্টারনেটিভ ডেফিনেশনটা বলছে রিলেশনাল স্কিমা ইজ সেড টু বি 3NF if every functional dependency in that relation x arrow y either x is super key। আচ্ছা, এইটাকে আমি একটু পরে এক্সপ্লেন করব। x is super key, আমি এইটা নিয়ে এখন আলোচনা করছি। y is prime attribute, ঠিক আছে? তো মনে করো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া রয়েছে, তার মধ্যে ধরো এরকম টাইপের দেওয়া রয়েছে a arrow b। তো মনে করো এরকম দেওয়া রয়েছে a arrow b। তো সেখানে এখানে বি যদি একটা প্রাইম অ্যাট্রিবিউট হয়, তাহলে ওটা 3NF ফর্মে রয়েছে, ঠিক আছে? কেন বলবো? কারণ দেখো এইমাত্র তোমাদেরকে কি বলা হয়েছে, নন প্রাইম ডিপেন্ডেন্সি থাকলে ট্রানজিটিভ, ঠিক আছে? এবার যদি দেখো 3NF থাকার কন্ডিশনটা কি ভালো, এই যে যেটা আমি এখানে বোঝাচ্ছিলাম, ঠিক আছে? দেখো 1NF তো দেখেই বুঝে যাবো যে মাল্টিভ্যালুড আর কম্পোজিট থাকবে না। 2NF কখন থাকে গো? 2NF থাকে যখন ওর মধ্যে থাকে যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এখন পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা চলবে না, তাহলে 2NF হবে। আর পার্শিয়াল ডিপেন্ডেন্সি কখন হয় বলো তো? যখন প্রাইম অ্যাট্রিবিউটের সঙ্গে নন প্রাইম অ্যাট্রিবিউটের একটা ডিপেন্ডেন্সি থাকে, তাই তো? আর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কখন হয়? যখন নন প্রাইমের সঙ্গে নন প্রাইম থাকে। সো রাইট হ্যান্ড সাইডটা খেয়াল করে দেখো, যদি পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকে তার মানে নন প্রাইমের সঙ্গে, আর যদি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকে তাহলেও নন প্রাইমের সঙ্গে। তাহলে রাইট হ্যান্ড সাইডে কিন্তু নন প্রাইমটা থাকছেই। কিন্তু যদি তোমাকে একটা ডিপেন্ডেন্সি আমি দিয়ে দিই, ধরো এরকম এক্স অ্যারো দিয়ে বললাম ওয়াই, আচ্ছা আমি কিছু কভার করছি তাই না? না, তো আমি এক্স অ্যারো দিয়ে ওয়াই বললাম। এবার ধরো তোমরা দেখতে পেলে রাইট হ্যান্ড সাইডে এই যে ওয়াইটা, দিস ইজ নট নন প্রাইম, এটা প্রাইম। যদি এটা প্রাইম হয় তার মানে এটা পার্শিয়াল ডিপেন্ডেন্সির কন্ডিশনকেও স্যাটিসফাই করছে না, আর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সির কন্ডিশনকেও স্যাটিসফাই করছে না। কেন? পার্শিয়াল হোক বা ট্রানজিটিভ হোক, রাইট হ্যান্ড সাইডে থাকতে হচ্ছে নন প্রাইম। এটা নন প্রাইম নয়, প্রাইম বলে দিয়েছি, তার মানে এটা পার্শিয়াল ডিপেন্ডেন্সিও নয়, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিও নয়, তাহলে এটা 3NF এ রয়েছে। মানে 1NF তো নয়, 2NF ও নয়, 3NF ও নয়, তাই? সরি, মানে 1NF তো আছেই, 2NF এও আছে, 3NF এও আছে। 2NF এ কেন আছে? কারণ পার্শিয়াল ডিপেন্ডেন্সি নেই। 3NF এ কেন আছে? কারণ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নেই। দ্যাটস ইট। ওকে। এবার এই যে যেটা আমি বাদ দিলাম এখানটায়, তো এখানে খেয়াল করে দেখো ডিপেন্ডেন্সিটা কি, এখানে কি রকম ধরনের ডিপেন্ডেন্সি আছে তুমি যদি এখানটায় খেয়াল করে দেখো। ইন দিস টেবিল ডিপেন্ডেন্সি হচ্ছে এ অ্যারো বি, ঠিক আছে? তো এখানে বিটা কিন্তু নন প্রাইম, ঠিক আছে? বিটা কিন্তু নন প্রাইম, বাট এখানে এটা কি প্রাইমারি কি রয়েছে। এবার প্রাইমারি কির সঙ্গে যখন এটা নন প্রাইমের, প্রাইমারি কির সঙ্গে যখন এটা নন প্রাইমে থাকে, দ্যাট ইজ কল্ড হোয়াট? দ্যাট ইজ কল্ড, দ্যাট ইজ নট ইউর পার্শিয়াল ডিপেন্ডেন্সি, রাইট? কেন পার্শিয়াল ডিপেন্ডেন্সি নয়? কেন? কারণ এখানে প্রাইমারি কিন্তু একটাই আছে, তো একটার সঙ্গে তো একটারই ডিপেন্ডেন্সি থাকবে, এটা পার্শিয়াল তো বলা যেতে পারে না। আর এখানটায় খেয়াল করে দেখো ট্রানজিটিভে তো প্রশ্নই আসছে না, কারণ ট্রানজিটিভ হচ্ছে নন প্রাইমের সঙ্গে নন প্রাইম। এখানেও যদি খেয়াল করে দেখো কোনো নন প্রাইম নেই, তাহলে ট্রানজিটিভ নেই, তো 3NF এ চলে এসছে এটা, ঠিক আছে? এবার আমি আসছি বয়েস কোড নর্মাল ফর্মে। তো বয়েস কোড নর্মাল ফর্মে আসার আগে দেখো এখানে যেটা আমি বাদ দিয়েছিলাম, যে যদি এই যে এক্স ডিপেন্ডেন্ট ওয়াই, হ্যাঁ, এর মধ্যে ওয়াই যদি নন প্রাইম হয়, সরি ওয়াই যদি প্রাইম হয়, তাহলে এটা থার্ড নর্মাল ফর্মে আছে। আবার এটাও বলা যেতে পারে এক্স যদি এটা সুপার কি হয়, তাহলেও ডেফিনেটলি এটা 3NF এ আছে। শুধু 3NF নয়, 3NF এর স্পেশাল কেস যেটাকে আমরা বলি BCNF, মানে বয়েস কোড নর্মাল ফর্ম, সেই ফর্মে আছে। তো সেটা জিনিসটা কিরকম হয় দেখো, বয়েস কোড নর্মাল ফর্ম হচ্ছে টেবিল অলরেডি শুড বি ইন দ্য থার্ড নর্মাল ফর্ম, 3NF এ থাকতেই হবে। 3NF এ থাকার সঙ্গে সঙ্গে এই যে ডিপেন্ডেন্সিটা থাকবে, সেই ডিপেন্ডেন্সিতে এক্সটা মানে প্রথম লেফট সাইডে যেটা, সেটা কিন্তু তোমার একটা সুপার কি হতে হবে, ঠিক আছে? যেমন ধরো আমি যদি এই টেবিলটার ক্ষেত্রে খেয়াল করে দেখি, ভালো করে খেয়াল করে দেখো এখানটায় তোমার ক্যান্ডিডেট কি কোনটা কোনটা। দেখো এখানে কিন্তু বেশ কয়েকবার এ কিন্তু রিপিট হয়েছে, তাহলে শুধু এ কিন্তু প্রাইম কি হতে পারে না। আবার খেয়াল করে দেখো বিও কিন্তু কয়েকবার রিপিট হয়েছে। করে করে ও,
এখানে দেখো এ কিন্তু বেশ কয়েকবার রিপিট হয়েছে, বিও কিন্তু বেশ কয়েকবার রিপিট হয়েছে, তাহলে এগুলোকে আমরা কখনই ষোলোভাবে আমরা এগুলোকে প্রাইমারি কি বলতে পারি না। তাহলে প্রাইমারি কি হয়, এবি হবে নইলে এসি হবে। তো বেসিক্যালি এগুলোকে আমরা ক্যান্ডিডেট কি বলে দিয়েছি, এবি আর এসি হচ্ছে ক্যান্ডিডেট কি, বিসি কিন্তু ক্যান্ডিডেট কি হতে পারে না এখানটায়, ঠিক আছে। কারণ দেখো শুধু বি দিয়ে বা শুধু সি দিয়ে বা বিসি দিয়ে কিন্তু তুমি কাউকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে না, ঠিক আছে। তার কারণ হচ্ছে দেখো যখন থ্রি আর বি এসছে তখন এর ভ্যালু আর, যখন থ্রি আর বি এসছে তখন এর ভ্যালু এস, তো ওটা একই জিনিস রিপিট হচ্ছে, তো আমরা বলতে পারি মানে সেপারেট সেপারেট ভ্যালু আসছে। সো বিসি ক্যানট বি প্রাইমারি কি ওর ক্যান্ডিডেট কি, হয় এবি হবে নইলে এসি হবে, ভালো কথা। তবে এবার আগে চেক করে নাও যে ওয়ান এন এফ এ আছে কিনা, এটা আমার কিছু বলার নেই। দেখো ওয়ান এন এফ এ তো ডেফিনেটলি আছে, ওয়ান এন এফ এ ডেফিনেটলি আছে, ঠিক আছে। টু এন এফ এ আছে কিনা দেখো, ইজ দেয়ার এনি পার্শিয়াল ডিপেন্ডেন্সি, নো দেয়ার ইজ নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। কি করে বুঝি কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি নেই, পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে নন প্রাইম ডিপেন্ডেন্সি। তুমি আমি এখানে নন প্রাইম ডিপেন্ডেন্সি দেখাতে পারবে না, পারবে না। কেন বলো তো, যখন এর ভ্যালু ওয়ান তখন ডি এর ভ্যালু, সি এর ভ্যালু ডি, এর ভ্যালু যখন ওয়ান তখন সি এর ভ্যালু ই, তো আলাদা হয়ে যাচ্ছে। আবার তুমি যদি এখানে খেয়াল করে দেখো, আহ, এখানে যদি দেখো যখন বি এর ভ্যালু, যখন সি এর ভ্যালুটা বি তখন বি এর ভ্যালু হচ্ছে থ্রি, আবার যখন সি এর ভ্যালু বি, সো আই থিঙ্ক নো, এখানে সি থেকে বি এর কিন্তু ডিপেন্ডেন্সি আছে, বাট দ্যাট ইজ নট পার্শিয়াল ডিপেন্ডেন্সি, রাইট। এটাকে পার্শিয়াল ডিপেন্ডেন্সি তো বলতে পারি না। কেন পার্শিয়াল ডিপেন্ডেন্সি বলতে পারি না বলতো, পার্শিয়াল ডিপেন্ডেন্সি বলতে পারি না এই কারণে, কারণ সি অ্যারো বি, সি অ্যারো বি কে কি আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সি বলতে পারি না, পারি না। না পারার কারণ হচ্ছে এখানটা এটা একটা এমন পিকুলিয়ার কেস যেখানে এ বি আর সি তিনজনই প্রাইম কি, এখানে কোনো নন প্রাইম নেই। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য কনসেপ্ট, এগুলো মনে রাখতে হবে। হোয়াট ওয়াজ দ্য কনসেপ্ট অফ পার্শিয়াল ডিপেন্ডেন্সি, দ্য কনসেপ্ট অফ পার্শিয়াল ডিপেন্ডেন্সি ছিল হচ্ছে কোনো একটা নন প্রাইম কি, কোনো একটা নন প্রাইম, পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে বেসিক্যালি একটা নন প্রাইম অ্যাট্রিবিউট দ্যাট ইজ সিঙ্গলি আইডেন্টিফাই সিঙ্গেল সেট অফ প্রাইমারি কি। এখানে প্রাইমারি কি ধরে নিচ্ছি আমি, ধরো এবি, বা ধরো প্রাইমারি কি আমি ধরে নিচ্ছি ধরো এসি, তো শুধু এ দিয়ে তুমি বি কে আইডেন্টিফাই করতে পারবে বা শুধু সি দিয়ে আইডেন্টিফাই করতে পারবে কি, হ্যাঁ পারবে, তা পারবে, কিন্তু বিটা কি নন প্রাইম কি হচ্ছে না, নন প্রাইম কি তো হচ্ছে না। তো নন প্রাইম কি যদি না হয় তাহলে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আসছে কোথা থেকে, এখানে কোনো নন প্রাইম কি নেই, সবই এগুলো প্রাইম কি, কারণ এ বি সি তিনটেই কিন্তু কোনো না কোনো ক্যান্ডিডেট কির পার্ট, তাহলে এখানে কোনো নন প্রাইম কি নেই, তার মানে এটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি নেই, তাহলে টু এন এফ রয়েছে। আচ্ছা নন প্রাইম যেহেতু নেই তাহলে নন প্রাইম ডিপেন্ডেন্সি নেই, মানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নেই, তাহলে এখানে থ্রি এন এফটাও রয়েছে। তো সবই তো হয়ে গেল, তাহলে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এত কিছু হওয়ার পরেও দেখো খেয়াল করে এখানটায় কয়েকটা জিনিস বারবার রিপিট হয়েছে, থ্রি বি থ্রি বি থ্রি বি থ্রি বি, উপরে দেখো একটা এই লাইনটাতে থ্রি বি রয়েছে, তাহলে ইজ দেয়ার এনি ওয়ে টু রিডিউস দিস, ইয়া, অ্যান্ড দ্যাট ইজ কল্ড বোয়েস কোড নর্মাল ফর্ম। তাহলে থ্রি এন এফ এ আসা সত্ত্বেও কিন্তু দেখতে পাচ্ছি টাপলস রিপিট হয়েছে। এই টাপলস যাতে রিপিট না হয় তার জন্য আমরা কি করতে পারি, এটাকে আমরা ফার্দার ব্রেক করতে পারি। কিভাবে আমরা ব্রেক করব, তো আমরা এখানটা দেখবো খেয়াল করে, এখানে আমরা খেয়াল করে দেখবো যে সিঙ্গেল ডিপেন্ডেন্সি কি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে তোমার একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার এখানে প্রাইমারি কি হয় এবি নইলে এসি, তাই তো। কোন প্রাইমারি কিটা এখানে অবভিয়াসলি রিপিট হচ্ছে, মানে কোনটা রিপিট হচ্ছে, এটা থাকতেই হচ্ছে, এই মাস্ট। তাহলে এটাকে বাদ দিয়ে কি কি পড়ে রইলো, বি অ্যান্ড সি, বি আর সি একা কিন্তু এখানটায় প্রাইমারি কি হতে পারবে না, তাই তো, বা ক্যান্ডিডেট কি হতে পারবে না। তোমরা যেটা করো সেটা হচ্ছে খেয়াল করে দেখো বি আর সি এর মধ্যে ডিপেন্ডেন্সিটা কিরকম আছে। বি আর সি এর মধ্যে ডিপেন্ডেন্সিটা এরকম টাইপের আছে, আমি দেখতে পাচ্ছি সি, বি ইজ ডিপেন্ডেন্ট অন সি। তাহলে টেবিলটা এরকম ভাবে ব্রেক করো, খেয়াল করো টেবিলটা কি করে ব্রেক করেছি। প্রাইমারি কির মধ্যে যেটা মেন, যেটা কমন থাকছেই সেটাকে আমরা রেখেছি এখানটা, ঠিক আছে, এটাকে রেখেছি। তার সঙ্গে কোনটাকে রেখেছি বলতো, যেটা ডিপেন্ডেন্ট সেটাকে রেখেছি, ঠিক আছে, সেটাকে রেখেছি। আর তারপর আরেকটা টেবিল করেছি এখানে সি আর বি এর মধ্যে করে দিয়েছি। একটু আগে দেখো এরকম একটা করেছিলাম কিন্তু ওখানটায় আমরা, এখানে আমি কি করেছিলাম, আমি কোনটাকে রেখেছি এখানটায় এর প্রাইমারি কিটার সঙ্গে, প্রাইমারি কির সঙ্গে সেটাকে রেখেছি যার উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু এখানে কিন্তু আমি সেটা করলাম না, এখানে আমি কি করলাম দেখো, এখানে কিন্তু এ বি বোথ প্রাইমারি কি ছিল, তাই তো, আমি সেটাকে রেখেছি। আর এই টেবিলটা আমি কি করেছি, মানে বিটা তো সি এর উপর ডিপেন্ডেন্ট ছিল, তাই সিটাকে কিন্তু আমি এখানটা রাখিনি, আমি বিটাকে রেখেছি, বুঝতে পেরেছো। বাট ইফ ইউ উইশ তুমি সিটাকেও রাখতে পারতে, খুব একটা প্রবলেম হতো না। এখানে দেখো খেয়াল করে এবার কিন্তু আর কিছু রিপিটেশন হয়নি, বুঝতে পেরেছো। তো দিস ইজ কল্ড বয়েস কোড নর্মাল ফর্ম। এই ছিল আজকে আমাদের ক্লাসের এজেন্ডা। তোমাদের এখানে কিছু কনফিউশন হতে পারে, কারণ আজকে অনেক কিছু নতুন একসঙ্গে শিখলে তাকে তোমাদের বারবার রিভিজিট করতে হবে। তোমাদের এখন যদি মনে হয় এ বাবা কিরকম গুলিয়ে যাচ্ছে, কিছু করার নেই।
রিভিজিট করো, বারবার করে দেখো, তবে তোমাদের ক্লিয়ার হবে। এই একবার দেখলাম কেউ আইনস্টাইন নয়, কেউ নিউটন নয়, ঠিক আছে? তো রোজ নিউটাউন যেতে যেতে নিউটন। তো কেউ কিন্তু আইনস্টাইন নয়, কেউ কিন্তু নিউটন নয়, ফলে একবার দেখে আমরা বুঝে যেতে পারবো না। যাই হোক, অ্যান্ড লাস্টলি দিস ভেন ডায়াগ্রাম, এটা কি রিপ্রেজেন্ট করতে আশা করি বুঝতে পারছো। 1 NF এ থাকা মানে যে তুমি 2 NF এ আছো তা কিন্তু নয়। 2 NF এ আছো মানে যে তুমি 3 NF এ আছো তা কিন্তু নয়। 3 NF এ আছো মানে তুমি যে BCNF এ রয়েছো তা কিন্তু নয়। বাট তুমি যদি BCNF এ থাকো তার মানে তোমার ওটা অলরেডি 3 NF এ রয়েছে, অলরেডি 2 NF এ রয়েছে, অলরেডি 1 NF এ রয়েছে। ওকে, দ্যাটস দ্য এন্ড অফ টুডেস ক্লাস। তোমরা একটু সবাই আমাকে কমেন্ট করে বলো যে বুঝতে পারলে, হ্যাঁ কি না। ওরম ভাই বলবো যে যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড কেউ সাবস্ক্রাইব করে। বলো বুঝতে পেরেছো, ইয়েস অর নো? ওকে, একই হচ্ছে। বৈশালী আরো ছোট হ্যাঁ লেখো না, পরের দিন এইচ এ না লিখে এইচ লিখবে, তারপর দিন ডট দেবে। চলো, গুড নাইট এভরিওয়ান, বাই। আবার পরের ক্লাসে দেখা হবে ভার্চুয়ালি।